চাকরি করবে সবুজ স্যার লাইভ কি দিছে? হ্যাঁ, ও দিছে দিছে। আচ্ছা, লাইভ শুরু হয়ে গেছে, তাহলে তো ভালোই। আহারে, কেমন আছেন সবাই? পড়াশোনার টেবিলে আছেন না বাইরে? ঘোরাফেরা করা চলবে না, এখন যেহেতু শীত চলে গেছে প্রায়, আমাদের এখন গরম চলে আসছে, শীত আসতে কিন্তু চলে যাচ্ছে। ভাই এই অস্ত্রটা বন্ধ কর সোহাগ। গ্রামে আছে শীত এখন, একটু একটু আছে। ওর মাথায় কাজ করে। আচ্ছা, এখন যারা অনলাইনে আছেন সবাই দেখেন সাউন্ড ক্লিয়ার কিনা, একটু ঝটফট বলেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। আজকে আমরা কি পরিবেশগত ইস্যু এরকম কিছু ও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে আমাদের আলোচনা। ও ভেনেজুয়েলা সংকট, ওই যে তুলে নিয়ে গেছে এরকম, বুঝলো? তাতে ভালো। ভেনেজুয়েলা সংকট, ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য সংকট, অনেক কিছুই আছে যেগুলো আমাদের ভাইবে বড় ধরতে। এই ক্লাসটা কিন্তু যারা প্রাইমারি রেজাল্ট মনে হয় আগামীকালই দিয়ে দিবে। যেভাবে প্রাইমারিতে উঠে পড়ে লাগছে, মানে আগামীকালে রেজাল্ট দিয়ে দেবে, খুব শীঘ্রই ভাইবার ডেটটাও দিয়ে দিবে এরকম মনে হয়। যা তাতে করে এখান থেকে কিন্তু ধরবেই ইস্যুগুলো, কিন্তু ধরবে। মধ্যপ্রাচ্য কেন এত গুরুত্বপূর্ণ আমি বুঝি না কিছু। আমার মনে প্রশ্ন থাকে না কেন ডোনাল্ড ট্রাম্প এখন মধ্যপ্রাচ্য নিয়ে এতটা। এটা খালি ডোনাল্ড ট্রাম্প না, সেই পৃথিবীর সৃষ্টির কাল থেকে কি মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ। কিসের জন্য? তৈল আছে। কি আছে? তৈল আছে। আবার মধ্যপ্রাচ্যের যে এরা ভালো মানুষ তা কিন্তু না। মধ্যপ্রাচ্যের রাজার আবার খুব খারাপ, লুচ্চা। এগুলো ক্ষমতা পাইলে আর ছাড়তে চায় না, বুঝছেন? মধ্যপ্রাচ্যের শাসকরা কি একনায়কতন্ত্র শাসক করে, এবং এরা ক্ষমতা যদি ধরে একবার, ওই বংশ পরম্পরায় চলতে থাকে। এটাও তাদের একটা কারণ আছে এখানে। আর আমেরিকা তো বিভিন্ন দেশে দোহাই দেয় জঙ্গি গোষ্ঠী। ওরা কি করে? বিভিন্ন দেশে মাল পানি সাপ্লাই দেয়, সাপ্লাই দিয়ে ওইগুলোর আবার কি বানায়? হ্যাঁ, মুরগি বানায়। মুরগি আবার আবার শিকার করে খায়। এটা তো আমেরিকার চাল, রাজনীতি চাল। আবার ভারতীয় উপমহাদেশের চালটা তুমি চিন্তা করো, কেন পাকিস্তানের সাথে বাংলাদেশের কুটুত করে দিয়া এদিক দিয়ে ভারতের চতুর্দিক দিয়ে এদিকে মিয়ানমারের সাথে এতটুকু জায়গা রাখছে, আবার চিকেন নেক রাখছে একটা আবার ওদিকে ভারতের সাথে, যাতে ওই পাকিস্তানের সাথেও লাগে, বাংলাদেশের সাথেও লাগে, আবার ওদের আছে। এই মানে এমন ভাবে ওরা রেড ক্লিপ আইন না, এই এমন ভাবে করছিল ম্যাপটা, কেন তোরা সোজা করতে পারলি না? তোরা ক্লিক লাগাইলে কে? এই ক্লিক লাগা ব্রিটিশদের হলো কাজ, যে দ্বারা তোদের আমরা স্বাধীনতা দিয়ে যাচ্ছি, কিন্তু এমন ভাবে স্বাধীনতা দিয়ে যাবো যে আজীবন আমাদের কথা মনে করবি। কেন ব্রিটিশদের কথা আমরা আজীবন মনে করতেছি না? এরকম। আমরা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, কিন্তু আমাদের বাংলাদেশ ছোট্ট হলো কি হবে, আমাদের বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে আমাদের মাথা ব্যথা। কারণ আমাদের চাকরি পরীক্ষার এই সমস্ত জিনিসই আসে। আমাদের বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবেদন পরীক্ষা, 10 থেকে 20তম গ্রেড পরীক্ষা। আমাদের দেশে বড় বড় পণ্ডিত যারা চাকরি করে, তারা বাংলাদেশ নিয়ে ভাবে না, তারা ভাবে কোন দেশে কি আছে এটা নিয়ে। ঠিক আছে? তাই এই জিনিসগুলো আজকে আমাদের এখানে স্যার আলোচনা করবে। এটা হলো ইন্টারন্যাশনালের সাথে রিলেটেড। তা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অনেক সময় প্রশ্ন জাগে যে এই কাশ্মীর ইস্যুটা কেন কেন কাশ্মীর আবার ভারত কয় এটাও আমাদের লাগবে, পাকিস্তানকে এটাও আমাদের লাগবে, এরকম ইস্যুগুলো কেন? এরকম জিনিস থাকলে প্রশ্ন করবে। এই যে ভেনেজুয়েলা ইস্যু নিয়ে, কেন ভেনেজুয়েলা বিশ্বের তেল মজুদের শীর্ষ না? তেল সবচেয়ে বেশি মজুদ আছে কোথায়? ভেনেজুয়েলা। তো ওরাও তো খ্রিস্টান ধর্মাবলম্বী, কেন ডোনাল্ড ট্রাম্প আবার ওখানে গেল? সে আবার আমি এখন প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত। ডোনাল্ড ট্রাম্প কইতেছে কি আমি এখন এখানকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করতেছে সে। সেখানে দেখা গেল যে ওখানে তার গার্লফ্রেন্ড আছে, মাচা দো, আবার তার গার্লফ্রেন্ডে কিনা আবার ওইখানে প্রেসিডেন্ট বানাই দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের গার্লফ্রেন্ড কিন্তু উনি, জানো তোমরা, ডোনাল্ড ট্রাম্পের গার্লফ্রেন্ড, তার আবার ওখানে বসাই দিতে পারে সে। তো এই জিনিস আবার কাছে তেল আমি বেচবো, টিয়া পয়সা আবার আমি রাখুন, এই ধান্দা আছে। কইছে ভারতে কইছে যে তোরা আমার কাছে কিনে নিবি, পাকিস্তানটা বিভিন্ন দেশে কইছে তোকে তেল লাগবে, আমার কাছ থেকে কিনতে হবে তোদের, আমি টিয়া দিবি, বুঝেন না? তা এই জিনিসগুলা আসলে আমাদের জানা দরকার। বিশেষ করে ভাই বোর্ডে আমাদের ধরে প্রিলিতে আসবে, অনেকে সালাম দিয়েছেন, কে কয়টা শেয়ার করছেন এটা একটু বলেন। দ্রুত 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 দ্রুত। আপনার বুক আছে আজকে? হ্যাঁ, ক্যারিয়ার প্লাস বই তো আসবে। আর একজন এসে পরীক্ষা বাতিল চাই, পরীক্ষা বাতিল চাইলেই তো হয় না, আমরা তো চাই, সবাই চায়, সবাই চায় পরীক্ষা বাতিল হোক। এখন মন্ত্রণালয় সেটা নির্ধারক, সরকার সেটা নির্ধারক, তারা যদি না করেন আমরা কখনো এটা পারবো না। তবে সবার অংশগ্রহণের মাধ্যমে যদি ডকুমেন্টস দেখানো যায়, ডকুমেন্টস দেখাইছে, তারপর নীতি নির্ধারকরা এটা সিদ্ধান্ত নিবে, তাই না? তবে আমাদের খুব খারাপ লাগে যারা আমাদের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা তেমন কোনো তাদের ভূমিকা নেই। আর আমরা কিছু কথা বলতে গেলেই কোচিং সেন্টারে এদের ব্যবসা লাভজনক হবে। ওরে ভাই, আমাদের যদি পরীক্ষা বাতিল হয় তাতেও বাকি, আর বাতিল না হইলেও বা আবার কথা কি, মনে করো পরীক্ষা বাতিল হইলো না, আমরা আমাদের কি নতুন কোর্স চালু করবো না? স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হবে না? হাজার লাখ লাগবে, কার বাংলাদেশে অভাব নাই তো। আবার চিন্তা করেন যদি বাতিল হলো, বাতিল হলে যে আমাদের আহামরি লাভবান হবে, কি লাভবান হবে?
আমাদের কোর্স তো চলতেই থাকে 12 মাস, কোর্স তো আমাদের 12 মাস চলতেই থাকে। তো এটা মাথায় ভিতরে রাখবেন, আমাদের কোচিং সেন্টার গুলোর উপর যারা দোষ দেয় আসলে আজাইরা, আমরা একটু ন্যায়ের কথা বলি, দেখলাম প্রশ্ন ফাঁস হয়েছে সব জায়গায় দেখে তো আমরা একটু কথা বলি। আমরা একটু বলতে তাও তো মানুষ, আপনারা কত ধরনের মেসেজ পাঠান, স্যার এক গ্রুপ কইতেছেন স্যার আপনারা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কথা বলেন কেন, আবার আপনার পক্ষে বলেন কেন। ওরে বাইরে, পক্ষে কোনোই বাংলাদেশে বলা যাবে না। আপনাদের দরকার আমাদের পড়াশোনা, আমাদের এখানে আসবেন কারা, জব মেডিসিন আসবেন কারা, যারা মেধাবী তাদের আমরা খুঁজি না, আমরা খুঁজি এখানে যারা পড়াশোনা করেন না, এখন আবার আসবেন আমাদের এখানে। আসার পরে আমরা আপনাদেরকে তালিম দিয়ে, কোচিং শব্দের থেকে তালিম দেওয়া, আমরা আপনাদেরকে তালিম দিয়ে ঝালাই করে আপনাদেরকে পরীক্ষার হলে আমরা পাঠিয়ে দেবো। এই কাজটুকু আমাদের, সুতরাং আমাদের আর কোনো কাজ আসলে নেই। ওকে স্যার, আমাদের মোটামুটি 500 মনে হয় উঠছে, তাই তো? উঠে গেছে স্যার। তা স্যার একটু এই সিস্টেমেটিক ভাবে একটু মাইরে দেন। ওকে, ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। জব মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সবকিছু আশা করি ঠিকঠাক আছে। এতক্ষণ নাসির স্যার, আমাদের শ্রদ্ধেয় নাসির স্যার অনেক ডায়লগ দিয়ে গেছেন, মূল্যবান বক্তব্য পেশ করে গেছেন। এখন হচ্ছে আমার পালা। 634 জন এই মুহূর্তে লাইভে আছেন। আর যেহেতু পরীক্ষাটা শেষ, তার মানে লাইভে স্টুডেন্টের সংখ্যা কম, স্বাভাবিক। তারপর 600 এই মুহূর্তে আছেন, আশা করি আরো বাড়বে। ওকে, তো বিশ্বের গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে অনেকেই লিখতেছেন প্রশ্ন ফাঁস নিয়ে। দেখেন, এই যে প্রশ্ন ফাঁস বা ডিভাইস পার্টি, এই যে অনিয়মগুলো হয়েছে, এর বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল জব মেডিসিন। এখন পর্যন্ত যেই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে, এটা নেতৃত্বে জব মেডিসিন, অর্থাৎ মমিনুল স্যার। আমরা যদি মমিনুল স্যারের কথা বলি, আমি স্যারের সাথে আজকেও গেছিলাম ক্লাস থাকার জন্য, আবার চলে আসে। কিন্তু স্যার যেই দুঃসাহসিক যে অ্যাটেম্পগুলা নিছে, এটা বেকারদের জন্য আসলে আশীর্বাদ। কেউ না কেউ কথা তো বলতেই হবে। ধরেন প্রশ্ন ফাঁসের কোনো অথেন্টিক প্রমাণ নাই, তারপরও বিভিন্ন ধরনের দুর্নীতি, জালিয়াতি তো হয়েছে, কোনো না কোনো মানে ছোটখাটো ঘটনা তো ঘটছে। এইগুলো যাতে ভবিষ্যতে অথরিটি সচেতন থাকে, এই আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিট হবে ভবিষ্যতে যারা পরীক্ষা নিবে অথরিটি, তারা যাতে সচেতন থাকে। কেউ যদি কোনো কথা না বলে, তাইলে তো আপনি যা ইচ্ছে তাই করতে পারতেছেন। অ্যাটলিস্ট এখন একটা ইসের মধ্যে থাকবে যে না, কেউ না কেউ কথা বলতেছে। ওকে, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার আশা করি। বিলাল হোসেনের লাইব্রেরি সায়েন্স কিছু বলুন স্যার। সব ধরনের কোর্সই আমাদের আছে। ডানিয়া রোজ, শারমিন সুলতানা, জেরিন, সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম, মেহেদি হাসান। ঠিক আছে, আমরা শুরু করি। দেখেন, বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে সেইগুলো আমরা পড়বো। তো আসেন, প্রথম যে ইস্যুটা আছে আমরা শুরু করি মধ্যপ্রাচ্য নিয়ে। প্রথম যে ইস্যুটা আছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য নিয়ে। যত ঝামেলা পৃথিবীতে, যত ঝামেলা হচ্ছে দেখবেন বেশিরভাগ ঝামেলা মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে আর দেখবেন কই, আর দেখবেন হচ্ছে দক্ষিণ এশিয়া, ভারত পাকিস্তান নিয়ে। ঠিক আছে না? আফ্রিকায়ও আছে। আফ্রিকা আবার ওই যে খয়রাতি তো বুঝিনি, খয়রাতি ওই কেন্দ্রিক একটু ঝামেলা, খাইতে পারে না, ওই কেন্দ্রিক ঝামেলা। আর মূল জিনিসটা দেখেন, আপনি যদি মধ্যপ্রাচ্যটা না বুঝেন, মধ্যপ্রাচ্যের ইস্যুগুলো না বুঝেন, তাহলে আপনি আন্তর্জাতিকের অনেক কিছুই বুঝবেন না। এই গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে আমাদের কোর্স প্ল্যানে, এটা নিয়ে আমাদের 2টা লেকচার, আজকে একটা লেকচার, আর পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এইটার সেকেন্ড পার্ট। মধ্যপ্রাচ্যটা খেয়াল করেন, মধ্যপ্রাচ্যের ম্যাপটা আমরা এখানে দিছি। মধ্যপ্রাচ্যে কয়টা দেশ আছে এটা নিয়ে একটু বিতর্ক আছে। সাধারণভাবে আমরা 17টা 18টা দেশ ধরি, কেউ 15টা ধরে, কেউ 20টা পর্যন্তও ধরে। মানে কোন দেশকে মধ্যপ্রাচ্যে ইনক্লুড করা, যেমন মিশরকে অনেকে মধ্যপ্রাচ্যে ইনক্লুড করে না, কারণ মিশর আমরা জানি 2টা মহাদেশ, আফ্রিকা মহাদেশও আছে আর এশিয়া অল্প একটু পড়ছে। ঠিক আছে না? তো এই মধ্যপ্রাচ্যে অনেকে মিশরকে হিসাব করে না, আবার অনেকে মিশরকে মধ্যপ্রাচ্যে খুব ভালোভাবে হিসাব করে। কারণ এই যে ফিলিস্তিনের সাথে, অর্থাৎ ইসরায়েলের সাথে, মিশরের সাথে অনেক কনফ্লিক্ট ছিল। সবকিছু মিলে আমরা বলবো মধ্যপ্রাচ্যে ফিক্স দেশ কয়টা, এটা নিয়ে আসলে কি আছে, বিতর্ক আছে। এরপর মোটামুটি একটু দেখেন যে এই যে ম্যাপটা দেখা যাচ্ছে, এখানে দেখি আমরা সৌদি আরব, এই পাশে বাহরাইন আছে, কুয়েত আছে। এই যে 2টা দেশ নিয়ে একটা সময় ঝামেলা ছিল, ইরাক, ইরান। ঠিক আছে না? ইরানটার আপনি একটু ভালো করে ফোকাস করে রাখেন, এই হচ্ছে ইরান। আমরা দেখেন এখানে ইসরায়েল আছে, এখানে ফিলিস্তিন আছে, এখানে, তাই না? লেবানন আছে, সিরিয়া আছে। তো এই যে এইদিকে আছে সৌদি আরব, অনেক বড় দেশ, এদিকে আরব আমিরাত, ওমান আছে, কাতার। মোটামুটি একটু দেখেন আর কি। এই হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য নিয়ে আমরা যদি বলি, 46 BCOসে 2টা কোশ্চেন আসছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। 2টা কোশ্চেন আপনি আন্তর্জাতিক হিসাবেও দেখতে পারেন, বাংলাদেশ বিষয়াবলী হিসাবেও দেখতে পারেন। খুবই সহজ কোশ্চেন। 46 BCOস এর কোশ্চেন ছিল, বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
সৌদি আরব। তাহলে সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশ। ওকে, মধ্যপ্রাচ্য ইংলিশ এটার আমরা কি বলি? মিডল ইস্ট। কি বলি বলেন তো? মিডল ইস্ট। আচ্ছা, মধ্যপ্রাচ্য চিনবেন কিভাবে? লেখেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কিছু কমন বৈশিষ্ট্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোর, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কিছু কমন বৈশিষ্ট্য আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কিছু কমন বৈশিষ্ট্য, কিছু কমন বৈশিষ্ট্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কিছু কমন বৈশিষ্ট্য। আমরা যদি কয়েকটা কমন বৈশিষ্ট্য বলি, এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, খেয়াল করে দেখবেন মধ্যপ্রাচ্যের দেশগুলা, সব দেশগুলা ইসলামিক দেশ। সব দেশগুলো কি? অর্থাৎ মুসলিম দেশ, শুধুমাত্র একটা দেশ ছাড়া, সেটাকে ইসরায়েল। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্যে শুধুমাত্র, মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইসরায়েল ছাড়া, মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইসরায়েল ছাড়া, মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইসরায়েল ছাড়া বাকি দেশগুলো, বাকি দেশগুলো মুসলিম দেশ, বাকি দেশগুলো মুসলিম। তাহলে মধ্যপ্রাচ্য মানে হচ্ছে মুসলমান, মধ্যপ্রাচ্য মানে হচ্ছে ইসলাম, বাকি দেশগুলো মুসলিম দেশ। এবার বলেন মধ্যপ্রাচ্যে একমাত্র অমুসলিম দেশকে? ইসরায়েল। ঠিক আছে না? এবার দেখেন মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল, ইরান, ইসরায়েল, ইরান ও তুরস্ক ছাড়া, কি ছাড়া? তুরস্ক ছাড়া। মধ্যপ্রাচ্যে ইসরায়েল, ইরান ও তুরস্ক ছাড়া বাকি দেশগুলো, বাকি দেশগুলো আরব দেশ। বাকি দেশগুলো কি দেশ? বাকি দেশগুলো আরব দেশ। বাকি দেশগুলো হচ্ছে আরব দেশ। অর্থাৎ জাতিতে যদি আমরা বলি আরব জাতি, অর্থাৎ জাতিতে কি জাতি? অর্থাৎ জাতিতে আরব জাতি, অর্থাৎ জাতিতে কি জাতি? অর্থাৎ জাতিতে আরব জাতি। দেখেন আবার একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, ধরা হয়। তুরস্কে অনেক কিছু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। দেখেন মধ্যপ্রাচ্যে ইসরায়েল, ইরান ও তুরস্ক ছাড়া বাকি দেশগুলো আরব দেশ, অর্থাৎ জাতিতে আরব জাতি। এই তিনটে বৈশিষ্ট্য আবার ব্যাখ্যা করব। আর একটা বৈশিষ্ট্য লেখেন, সিরিয়া ও লেবানন ছাড়া, কি ছাড়া? সিরিয়া ও লেবানন ছাড়া, সিরিয়া ও লেবানন ছাড়া, সিরিয়া ও লেবানন ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো, মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো, মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো, সিরিয়া ও লেবানন ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো ব্রিটেনের উপনিবেশ ছিল। কার উপনিবেশ ছিল? ব্রিটেনের উপনিবেশ ছিল, ব্রিটেনের উপনিবেশ ছিল। সিরিয়া ও লেবানন ছিল কার উপনিবেশ? সিরিয়া ও লেবানন ছিল ফ্রান্সের উপনিবেশ। দেখেন এখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন বিসিএস বিভিন্ন চাকরি পরীক্ষা আছে, আমরা কোশ্চেন গুলাও দেখব। শুধু এইটুকু আগে লিখেন, সিরিয়া ও লেবানন ছিল কার উপনিবেশ? সিরিয়া ও লেবানন ছিল, সিরিয়া ও লেবানন ছিল ফ্রান্সের উপনিবেশ। সিরিয়া ও লেবানন ছিল ফ্রান্সের উপনিবেশ। সিরিয়া ও লেবানন ছিল ফ্রান্সের উপনিবেশ। দেখেন আমরা তিনটা বৈশিষ্ট্যের কথা বললাম, মাত্র তিনটা বৈশিষ্ট্য। তিনটা বৈশিষ্ট্য যদি একটু ব্যাখ্যা করি তাহলে একটু দেখেন, একটু ছোট করে দেই। এই যে তিনটা বৈশিষ্ট্য, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেটা দেখে আপনি বুঝতে পারবেন এটা মধ্যপ্রাচ্যের দেশ, এই অঞ্চলটা মধ্যপ্রাচ্য। দেখেন মধ্যপ্রাচ্যের দেশগুলো সবাই মুসলিম দেশ, শুধুমাত্র কে ছাড়া? ইসরায়েল ছাড়া। তাহলে মধ্যপ্রাচ্যের একমাত্র অমুসলিম দেশ কে? ইসরায়েল। এবার দেখেন মধ্যপ্রাচ্যে ইরান কি মুসলিম দেশ না? তুরস্ক কি মুসলিম দেশ না? মুসলিম দেশ, কিন্তু এদের ভাষা কি না? আরবি না। আমরা আরব দেশ তাদের কি বলি যাদের ভাষা কি? আরবি। দেখেন তো ইরানের ভাষা কি আরবি? ইরানের ভাষা কি? ফার্সি। তুরস্কের ভাষা কি? তুর্কি। দেখেন তো ইসরায়েলের ভাষা কি? হিব্রু। ইসরায়েলের ভাষা কি? হিব্রু। ঠিক আছে না? দেখেন তাইলে ইসরায়েল, ইরান, তুরস্ক এই তিনটা দেশ কি মধ্যপ্রাচ্যের দেশ না? মধ্যপ্রাচ্যের দেশ, কিন্তু এদের ভাষা আরবি না। যাদের ভাষা আরবি তাদেরকে আমরা বলি আরব দেশ, যাদের ভাষা আরবি না তারা অনারব। তারা কি? যারা আরব না তারা কি বলেন? বলেন বাংলাদেশ একটা মুসলিম দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। পাকিস্তান মুসলিম দেশ,
আচ্ছা, পাকিস্তান কি আরব দেশ নাকি অনারব দেশ? অনারব। পাকিস্তান মুসলমান দেশ কিন্তু অনারব মুসলিম। তাহলে মধ্যপ্রাচ্যে অনারব মুসলিম দেশ আছে কে কে? ইরান ও তুরস্ক। দেখেন, ইরান কি আরবি ভাষায় কথা বলে? না। তাহলে অনারব। তুরস্ক আরবি ভাষায় কথা বলে? তার মানে অনারব। অনারব হইলে ওই দুইটা কি বলেন? মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ কয়টা? বুঝেন নাই? মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ। ইসরায়েল তো অনারব, কিন্তু সে তো মুসলিম না। মধ্যপ্রাচ্যের অনারব অমুসলিম দেশকে? ইসরায়েল। মধ্যপ্রাচ্যের অমুসলিম দেশকে? মধ্যপ্রাচ্যের অনারব কিন্তু মুসলিম দেশকে কে? ইরান তুরস্ক। মুসলিম দেশ না, কিন্তু আরব তো আর না, আরবি ভাষায় কথা বলে এরা। এবার দেখেন, মধ্যপ্রাচ্যের সকল দেশগুলো একটা সময় কার উপনিবেশ ছিল? ব্রিটেনের। শুধুমাত্র সিরিয়া ও লেবানন ছিল কার উপনিবেশ? ফ্রান্সের উপনিবেশ। এটা মূলত অটোমান সাম্রাজ্যের পতনের পর ওই অঞ্চলগুলার যত দেশ ছিল সব ব্রিটেনের অধীনে চলে গেছে, আর সিরিয়া লেবানন চলে গেছে কার অধীনে? ফ্রান্সের অধীনে। আচ্ছা লেখেন, মধ্যপ্রাচ্যে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিখি। লিখবেন মধ্যপ্রাচ্য সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। মধ্যপ্রাচ্য সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে। এটা সিসিলির বিসিএস আছে না? বলেন, বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কোন দেশে? রপ্তানি করে সৌদি আরব। মানে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি সৌদি আরব। 47 বিসিএস এও সম্ভবত এই কোশ্চেনটা আসছে। তাহলে আমরা 46 লিখি। 46 ওই বিসিএস এর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি নারী শ্রমিক। বাংলাদেশ সবচেয়ে বেশি নারী শ্রমিক। কি শ্রমিক? নারী শ্রমিক পাঠায় কোন দেশে? বাংলাদেশ সবচেয়ে বেশি নারী শ্রমিক পাঠায় কোন দেশে বলেন তো? সৌদি আরব। সেম কোশ্চেন, অর্থাৎ এই দুইটা কোশ্চেন সিটিএল বিসিএস আসছে। সৌদি আরব, এটাও 46 বিসিএস। বাংলাদেশ যে জনশক্তি রপ্তানি করে এর প্রায় 55%, অর্থাৎ 50%-এরও বেশি জনগণ কোথায় পাঠায়? সৌদি আরবে পাঠায়। দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে ওমানে পাঠায় 15%-এরও বেশি। এটা তো বিভিন্ন বছর মানে ভ্যারি করে। সাধারণত বাংলাদেশ সবচেয়ে বেশি পাঠায় কোথায়? সৌদি আরব। এরপর দ্বিতীয় সর্বোচ্চ পাঠায় কোথায়? ওমান। দেখ, একটু আসেন আমরা ইস্যুগুলো আলোচনা করি। এই যে মূল যে ঝামেলাগুলো, ইসরায়েল আর ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির ইতিহাস, এই দুইটা রাষ্ট্র নিয়ে প্রচুর পরিমাণে ঝামেলা। ইসরায়েল আর কি নিয়ে? ফিলিস্তিন নিয়ে, তাই না? এই যত ঝামেলা মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম ঝামেলা কি নিয়ে? ইসরায়েল ফিলিস্তিন থেকে সৃষ্ট। এবার এই দুইটা রাষ্ট্রকে আমরা একটু যদি সৃষ্টি করি, ইসরায়েল এবং ফিলিস্তিন একটু যদি সৃষ্টি করি, এর পিছনে অনেক ইতিহাস আছে। আমরা সব ইতিহাস বলতে পারবো না, জাস্ট এই দুইটা রাষ্ট্র সৃষ্টির সাথে জড়িত গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলবো। তাহলে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির ইতিহাস। তাহলে আমরা হেডলাইন কি দিব? ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির, লেখেন ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির ইতিহাস। ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির ইতিহাস। এর মধ্যে আমরা ফিলিস্তিনের স্বাধীনতা স্বীকৃতিও আনবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির ইতিহাস। ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির ইতিহাস। আমরা দুইটা রাষ্ট্র একসাথে তৈরি করি নাকি? রাষ্ট্র দুইটা আগে সৃষ্টি হোক, এরপর কি লাগাইতে হবে? যুদ্ধ লাগাইতে হবে। তো যুদ্ধ লাগানোর আগে রাষ্ট্র দুইটা সৃষ্টি করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে ইসরায়েল দেখি, ইসরায়েল দেখেন, এই যে ইসরায়েল একটা রাষ্ট্র হবে, ইহুদিদের জন্য একটা রাষ্ট্র হবে, এটার যে স্বপ্নদ্রষ্টা, যে ইহুদিবাদের প্রবক্তা, তার নাম কি ছিল? ইহুদিবাদের প্রবক্তা কারে বলা হয়? থিওডর হার্জল। লেখেন ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা
বা ইহুদিবাদের জনক বলা হয়। ইহুদিবাদের জনক বলা হয়। ইহুদিবাদের জনক বলা হয় কাকে? থিওডর হার্জলকে। থিওডর হার্জল উনি একজন সাংবাদিক ছিলেন, ওনাকে বলা হয় উনি ইহুদিবাদের পক্ষে বিশাল বিশাল প্রচারণা চালাইছে। এখন এই যে ফিলিস্তিনের ভূমিতে, প্যালেস্টাইনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হইল, সেটার পিছনে সবচেয়ে বড় ভিত্তি ধরা হয় কাকে? কোন ঘোষণাকে? বেলফোর ঘোষণা। শুনছেন না? ওকে, ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সবচেয়ে বড় ভিত্তি ধরা হয় ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সবচেয়ে বড় ভিত্তি ধরা হয়। দেখেন, এই দুইটা রাষ্ট্র আমরা বানাবো, এরপর ইনশাআল্লাহ যুদ্ধ লাগাই দিব। ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সবচেয়ে বড় ভিত্তি ধরা হয় 1917 সালের বেলফোর ঘোষণা কি? 1917 সালের বেলফোর ঘোষণা কি? ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সবচেয়ে বড় ভিত্তি ধরা 1917 সালের বেলফোর ঘোষণা কি? বেলফোর ঘোষণা, এই ঘোষণা কে দিছিলেন? এই ঘোষণাটা লর্ড আর্থার বেলফোরের নামে। উনি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি মূলত এই যে ইহুদিদের জন্য একটা রাষ্ট্র হবে এই বিষয়ে অনেক চিঠিপত্র কিংবা অনেক ধরনের যে আলোচনা উনি করছিলেন, এই জন্য ওনার নামে এটার নাম হচ্ছে বেলফোর ঘোষণা। তাহলে বেলফোর ঘোষণা কত সালে দেওয়া হয় বলেন তো? 1917 সালে। ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সবচেয়ে বড় ভিত্তি ধরা হয় কাকে? বেলফোর ঘোষণা কি? এবার আসেন, কবে সৃষ্টি হইল রাষ্ট্রটা? প্যালেস্টাইনের ভূমিতে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। কত সালে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়? 1948 সালে প্রতিষ্ঠা হয়। 1948 সালে। তো আমরা ইসরায়েল অলরেডি পাইলাম 1948 সালে। এবার বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা? ইসরায়েলকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয় কে? ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কে হইতে পারে? অবশ্যই যুক্তরাষ্ট্র। ঠিক আছে না? ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম মুসলিম দেশ, দেখেন এইটা অনেকে কনফিউশন পড়ে, এখানে খুব একটা ঝামেলায় পড়ে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশকে, এই যে আপনারা বললেন মিশর, আসলে কে? আসলে হচ্ছে তুরস্ক। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশকে? তুরস্ক। এরপরে দেখেন, ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কে বলেন তো? মিশর। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিশর। এইটুকুর ঝামেলা যাতে না লাগে, দেখেন, প্রথম স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তুরস্ক, আর প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে কে? মিশর। এইটুকুর কোনো ঝামেলা লাগাইয়েন না। এখনকার তুরস্ক আর তখনকার তুরস্ক কিন্তু আলাদা। ঠিক আছে না? এখনকার তুরস্করে আমরা বলতে পারি যে না, তা সে আত্মনির্ভরশীল, অনেক ক্ষমতা আছে। তখনকার তুরস্ক আসলে চাপে পড়ে স্বীকৃতি দিচ্ছে। বুঝতে পারছেন? ওকে, ডান। এইটুকু তাহলে আমরা ইসরায়েল পাইলাম। এখন বানাইতে হবে কারে? বানাইতে হবে ফিলিস্তিন রে। ঠিক আছে না? দুইটা রাষ্ট্র তো আগে বানাইতে হবে, এরপর কি করতে হবে? এরপর যুদ্ধ করতে হবে। সামনে কোনো পরীক্ষা নাই, স্টুডেন্ট এখন খুব বেশি সিরিয়াস না, চিন্তা করে পরীক্ষা নাই, পরীক্ষা হইলে পড়বো। ঠিক আছে না? 30তম বিসিএস, 50তম বিসিএস 30 জানুয়ারি না? ওকে, এইটুকু লিখেন তাইলে। এটা শেষ না? এর বসেন, ফিলিস্তিন কিভাবে সৃষ্টি হইল? প্যালেস্টাইনের ভূমিতে ইসরায়েল সৃষ্টি হয়েছে, কিন্তু ফিলিস্তিনের কোনো খবর নাই। এটা সৃষ্টি হয়েছে তারও 40 বছর পর। কয় বছর পর?
40 বছর পর তাও আরেকটা দেশে বসে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। বুঝতে পারছেন? লিখেন। আমি সাধারণত তারিখ পড়াই না, তবে এই তারিখটা মনে রাখতে হবে খুব ভালোভাবে। লিখবেন 1988 সালের। হ্যাঁ, আমরা ইংরেজিতে বলি প্যালেস্টাইন, বাংলায় বলি কি ফিলিস্তিন। 1988 সালে, 1988 সালের 15 নভেম্বর। তবে প্যালেস্টাইন বলতে আমরা সামগ্রিকভাবে একটু ব্রড কনসেপ্টে বুঝি, যেখানে ইসরায়েল আছে, ফিলিস্তিন আছে, এটা টোটালটা আমরা কি বলি প্যালেস্টাইন হিসেবে একটু ব্রড কনসেপ্টে দেখি। আর বাংলায় ফিলিস্তিন বলি একটু। হ্যাঁ, হুম, না ওটা তো হ্যাঁ, ওটা তো একটা অঞ্চল ছিল। আচ্ছা, ওইগুলো যদি খুঁজতে চান তাহলে আমাদেরকে আরো অনেক পিছনে যাইতে হবে। যদি আমি 30 সেকেন্ড একটু বোঝানোর চেষ্টা করি, এই যে পুরো অটোমান সাম্রাজ্য আমরা দেখলাম না একটু আগে, আমরা পুরোটা যদি দেখি, এই যে পুরোটা একটা সময় অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। বুঝতে পারছেন? এই যে সুলতান সুলেমান নাম শুনছেন না? এই সবগুলো দেশ কোন সাম্রাজ্যের অধীনে? অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। তাহলে তখন তো এরা কেউ স্বাধীন দেশ না, এরা কেউ কি না স্বাধীন দেশ না। কোন সাম্রাজ্যের অধীন? অটোমান সাম্রাজ্যের অধীন। অটোমান সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধে কার পক্ষে যোগ দিল? জার্মানির পক্ষে। তাহলে জার্মানি হারিয়ে গেল, মানে অটোমান সাম্রাজ্য হারিয়ে গেল। এরপর মিত্র শক্তিরা কি করলো? এই দেশগুলো সব একদম পুরো অটোমান সাম্রাজ্যের খণ্ড বিখণ্ড করে দিল। তার মানে দেশগুলো সব ভাগাভাগি হয়ে গেল। কে নিয়ে গেল? বেশিরভাগ দেশ নিয়ে গেল ব্রিটেন, আর দুইটা দেশ সিরিয়া লেবাননটা নিয়ে গেল কে? ফ্রান্স। এরপর ব্রিটেন থেকে আস্তে আস্তে ওই দেশগুলো স্বাধীন হইলো, ফ্রান্স থেকে ওই দুইটা দেশ স্বাধীন হয়ে গেল। বুঝতে পারছেন? এখন এই যে অঞ্চলটা, এই যে ফিলিস্তিন, পুরো প্যালেস্টাইন অঞ্চলটা, ওই সময় আমরা দেখি অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল প্রথম বিশ্বযুদ্ধে। ঠিক আছে না? তাহলে অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। তখন ওই যে বেলফোর, লর্ড আর্থার বেলফোর, উনি ইহুদিদেরকেও অফার দিছে, মুসলমানদেরকে অফার দিছে যে আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করতে পারি তাহলে হচ্ছে তোমাদের জন্য, মুসলমানদেরকে বলছে তোমাদের জন্য এখানে স্বাধীন দেশ বানাই দিব। আর ইহুদিদেরও বলছে যে তোদের তো কোনো দেশ নাই, তোরা তো ইউরোপের বিভিন্ন দেশে ছড়াই ছিটাই আসো, আমরা যদি জয়লাভ করি মিত্র শক্তি তাহলে তোদেরকে এখানে স্বাধীন দেশ বানাই দেবো। দুই দেশেরই অফার দিছে, মানে দুই দলের নেতারাই অফার দিছে, মুসলমানদেরকে ইহুদিদেরকেও। পরে আমরা দেখলাম যে এখানে মুসলমানরা ব্রিটেনের পক্ষে যুদ্ধ করছে, অটোমান সাম্রাজ্যের বিপক্ষে গিয়া। বুঝতে পারছেন? হ্যাঁ। আর ইহুদিরাও ব্রিটেনের পক্ষে যুদ্ধ করছে। যুদ্ধে ব্রিটেন জিতছে, কিন্তু কি করে নাই? নিজেরা দখল করে নিয়েছে, দেশ বানাই দেয় নাই। পরবর্তীতে হিটলার ক্ষমতা আসে, জার্মানি ইহুদি নিধন শুরু করছে, ইহুদিরা সব পালাই এখানে আসা ধরছে। মুসলমানরা প্রথম থেকে আশ্রয় দিছে যে আরে ওরা তো অসহায়, ওদেরকে তো হিটলার হত্যা করছে, তাহলে আমরা কি করি? সহানুভূতি জানাইছি। তো ওই যে ইহুদিরা বেশি বেশি দাম দিয়ে ওদের কাছ থেকে জমি কিনছে, অনেকখানি জমি কিনছে। কিনতে কিনতে মুসলমানরা দেখে আমাদের ম্যাক্সিমাম জমি কিনে ফেলতেছে। এবার মুসলমানরা বাধা দেওয়ার চেষ্টা করছে, না আমরা আর বেচবো না। এরপর ওরা দখল করা শুরু করেছে, কারণ ওদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই। ওরা চিন্তা করছে যে আমরা বাঁচলে এই বাঁচবো, মরলে এই শেষ। এরপর আমরা দেখি যে বিশ্বের বিভিন্ন দেশ, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ওই যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে উভয় যুদ্ধেই ইহুদিরা যুক্তরাষ্ট্র মিত্রশক্তির সহযোগিতা করছে। ওইখানে একটা সহানুভূতি আছে। যখন এইখানে আসলো তখন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এরা এদেরকে সহযোগিতা করলো। আলটিমেটলি আমরা দেখলাম মুসলমানদের সাথে একটা যুদ্ধ হইল 1948 সালে, যুদ্ধে মুসলমানরা হাইরে গেল। ঠিক আছে? এর মধ্যে জাতিসংঘ আসছিল, একটু পরে আমরা জাতিসংঘের আনবো। মুসলমানরা হাইরে যাওয়ার পরই তো এখানে ওরা দেশ গঠন করে ফেলছে, আর মুসলমানদের কোনো খবর নাই। বুঝতে পারছেন? মানে এখানে অনেক ইতিহাস তো আসলে শক্তভাবে ইসের মধ্যে। না, ফ্যান চালা লাগবে না, সমস্যা নেই। ফ্যান চালা আবার ঠান্ডা লাগবে। দেখেন আমরা এই ইনফরমেশন পড়ি তাইলে বুঝবেন। 1928 সালের 15 নভেম্বর, তাহলে ইসরায়েলকে আমরা অলরেডি পাইছি না? কত সালে? 48 সালে। 1928 সালে 15 নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসে। আলজেরিয়ার রাজধানীর নাম কি? আলজিয়ার্স। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসে। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসে। আলজিয়ার্সে কোথায় বসে বলেন তো? নিজের দেশে বসেও না, আর একটা দেশে গিয়া। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসে ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা দেন কোন ব্যক্তি? ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা দেন, এখন ফ্যান ছাড়তে হবে। ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা দেন ফিলিস্তিনের
স্বাধীনতার ঘোষণা কে দেন? ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা দেন ইয়াসির আরাফাত। তাহলে বলেন ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষক কে? ইয়াসির আরাফাত। কোন দেশে বসে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়? আলজেরিয়ায় বসে। এবার দেখেন, এখন এই ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি কে দিছে? সিম্পল একটা জিনিস, যে দেশে বসে ঘোষণা দেওয়া হয় ওই দেশ, তার মানে আলজেরিয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ। দেখেন এখানে ফিলিস্তিনের স্বীকৃতি আমরা পাবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ, ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ। ফ্যানটা ছাড়তে পারেন? দেখেন তো ট্রাই করে। এই ভাই কিন্তু চাকরি পাইছে জানেন, মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাই এই যে মিষ্টি খাওয়াইছি একটু আগে। ভাই কি লাইভে উঠবেন? আপনি একটু দেখাবো এক নজর, আপনি একটু দেখাই আসেন যে আমাদের এই ভাই লাইভ। ওইটা একটু সাইডে আসেন ফ্যানটা। সোহাগ ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসেন আপনি একটু লাইভে দেখাই। এই যে আমাদের ভাই, আমাদের এক স্টুডেন্ট, এই ভাই চাকরি পাইছে এবং আজকে মিষ্টি নিয়ে আসছে। ভাইয়ের চাকরি জীবন সুখময় হোক, দেশের কল্যাণে, দশের কল্যাণে সে নিয়োজিত থাকুক। একটু পরিচয় দেন আপনার। আমার নাম মোহাম্মদ সোহেল হোসেন। আচ্ছা আচ্ছা। আমার নাম মোহাম্মদ সোহেল হোসেন, বাসা হচ্ছে দিনাজপুর। আমার পড়াশোনা হচ্ছে ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল। তো আসলে আমার ছোটকাল থেকে না এটা ধরেন, আমার ইচ্ছে ছিল নিজেকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার জন্য। তা আসলে আমি অনেক কোম্পানিতে চাকরি করেছিলাম আমার লাইফে। আমার উদ্দেশ্য ছিল যে আসলে নিজেকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার জন্য, যা হোক সেটা আমি হতে পেরেছি। তো আমার জন্য দোয়া করবেন, আর সামনের দিনগুলি যেন আমার ভালোভাবে কাটে সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করতেছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে সোহেল ভাই। আচ্ছা এসি সার্টিফিকেট নাকি? দেখেন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ, বুঝতেই পারছেন প্রথম দেশকে। ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? আলজেরিয়া। মানে আলজেরিয়া বসে ঘোষণা দেওয়া হয়েছে, দ্যাট মিনস আলজেরিয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে আলজেরিয়া। এখন দেখেন এবছর অর্থাৎ 2025 সালে, এবছর থেকে কেবল শুরু হইলো 2025 সালে ফিলিস্তিনের যে স্বাধীনতার স্বীকৃতি, এটা খুব আলোচিত ছিল না? আমরা দেখলাম যেই ব্রিটেন ইসরায়েল রাষ্ট্র বানাইতে সহযোগিতা করছে, সেই ব্রিটেন আইসে এবার কারে স্বীকৃতি দিয়েছে? ফিলিস্তিনের স্বীকৃতি। এটা 2025 সালের খুব চমকপ্রদ একটা ঘটনা ছিল, যে ব্রিটেন এত বছর পর আইসে কারে স্বীকৃতি দিয়েছে? ফিলিস্তিনের স্বীকৃতি দিয়েছে। এটা আমার মনে হয় পরীক্ষায় আওয়ার মতো খুব ভালো একটা কোশ্চেন। ওকে, যাই হোক, ফিলিস্তিনকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ হচ্ছে আলজেরিয়া। এরপর লেখেন বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কয় তারিখ বলেন তো? বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় 16 নভেম্বর। কয় নভেম্বর? ফিলিস্তিন স্বাধীন হয়েছে 15 নভেম্বর না? বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে কয় নভেম্বর? 16 নভেম্বর 1988। এটাও মনে রাখেন, বাংলাদেশের স্বীকৃতি। বাংলাদেশ কবে স্বীকৃতি দেয়? এবার দেখেন এই যে এখন পর্যন্ত ফিলিস্তিনকে কয়টা দেশ স্বীকৃতি দিয়েছে? এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কতটি দেশ? এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কতটি দেশ বলেন তো? এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে 157টি দেশ। কয়টি দেশ? 157টি দেশ। 157টি দেশ। সর্বশেষ কোন দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়? সর্বশেষ কোন দেশটি? সান মেরিনো। কোন দেশটি? সান মেরিনো 23 সেপ্টেম্বর দিস। এটা তারিখ আমাদের লাগবে না, আমাদের তারিখ লাগবে ব্রিটেনের। দেখেন যুক্তরাজ্য বা ব্রিটেন, যুক্তরাজ্য ও কানাডা, মূলত যুক্তরাজ্য কানাডা একই দিনে দিছে, এই জন্য আমরা একসাথে কানাডা পড়লাম। আমাদের পড়তে হবে মূলত যুক্তরাজ্য। কারে পড়তে হবে? দেখেন আপনি কানাডার বাদ দিয়ে দেন, সমস্যা নেই। যুক্তরাজ্য বা ব্রিটেন, যুক্তরাজ্য বা ব্রিটেন, এই দেশটার স্বীকৃতি খুব ইম্পর্টেন্ট।
যুক্তরাজ্য বা ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। কয় তারিখ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়? 21 সেপ্টেম্বর 2025। 21 সেপ্টেম্বর 2025 জাতিসংঘের যখন অধিবেশন চলে ওই সময়, ওই মাসে, সেপ্টেম্বর মাসে, 21 সেপ্টেম্বর 2025। দেখেন তাহলে ফিলিস্তিনের স্বীকৃতিটা ভালোভাবে পড়বেন। ফিলিস্তিনের প্রথম স্বীকৃতি হচ্ছে আলজেরিয়া, কারণ আমরা জানি ফিলিস্তিনের যে স্বীকৃতি এটা হয়েছে কোথায় বৈশা? আলজেরিয়ায় বৈশা। বাংলায় স্বীকৃতি হচ্ছে কবে? ফিলিস্তিন রাষ্ট্র যেদিন সৃষ্টি তার পরের দিন, 16 নভেম্বর। ঠিক আছে না? আচ্ছা, এখন পর্যন্ত স্বীকৃতি হচ্ছে কয়টা দেশ? 157। জাতিসংঘভুক্ত 157টা দেশ। এবার যদি আমি কোশ্চেন করি, এই 157টা দেশে জাতীয় সংঘভুক্ত, এখন যদি কোশ্চেনটা এরকম হয়, জাতিসংঘভুক্ত কতটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি? তো মাইনাস করেন, দেখেন কয়টা থাকে। কয়টা দেশ থাকে? 36টা। তাহলে জাতিসংঘভুক্ত 36টা দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। ওকে, ফিলিস্তিনের স্বীকৃতির ব্যাপারে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী সদস্য আছে, যাদেরকে আমরা P5 বলি, এই P5 এর কয়টা দেশ ফিলিস্তিনের স্বীকৃতি দিয়েছে? লেখেন জাতিসংঘের, কারণ P5 এর স্বীকৃতি খুব ইম্পর্টেন্ট না বলেন? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি শুধুমাত্র যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি কে? ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি শুধুমাত্র যুক্তরাষ্ট্র। শুধুমাত্র কে দেয়নি? শুধুমাত্র যুক্তরাষ্ট্র। বাকি 4টা দেশ দিছে। তাহলে বাকি 4টি দেশ কে কে? অর্থাৎ শুধুমাত্র দেয়নি কে? যুক্তরাষ্ট্র। অর্থাৎ বাকি 4টি দেশ কারা? তারা বাকি 4টি দেশ রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন বা যুক্তরাজ্য, আর কে? চীন। চীন স্বীকৃতি দিয়েছে। এইটা একটু মনে রাখেন। তাহলে নিরাপত্তা পরিষদের কোন সদস্যটা এখনো, নিরাপত্তা পরিষদের কোন স্থায়ী সদস্য এখনো যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয় নাই? যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় নাই। ফিলিস্তিন কেন জাতিসংঘের সদস্য হইতে পারে না বলেন? যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে। আবার ইসরায়েলকে কেন জাতিসংঘ থেকে বহিষ্কার করা যায় না? যখন বহিষ্কারের আদেশ হয়, যখন বহিষ্কারের প্রস্তাব হয়, তখন যুক্তরাষ্ট্র সেখানে গিয়ে ভেটো দেয়। আবার যখন জাতিসংঘে ফিলিস্তিনকে নেয়ার একটা প্রস্তাব আসে, ম্যাক্সিমাম দেশ রাজি থাকে, যুক্তরাষ্ট্র সেখানে গিয়ে কি করে? ভেটো দেয়। এই জন্য আর নিতে পারে না। ডান এটুকু? তাহলে 2টা দেশ আবার একটু রিকল করে আসেন, খুব ভালোভাবে বুঝেন। বলেন ইসরায়েল স্বাধীন হয় কত সালে? 1948। বলেন ফিলিস্তিন স্বাধীন হয় কত সালে? 1928 সালে। আচ্ছা, ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ বলেন কোন দেশ? ইউএসএ। ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ? আলজেরিয়া। আচ্ছা, এত কিছুর মধ্যে আর একটা জিনিস আছে যার নাম হচ্ছে 2 স্টেট সলিউশন। এটা আমাদের একটু বুঝতে হবে। 2 স্টেট সলিউশন এখন আসতেছে 47 BCS ওয়ার্স। এই রাষ্ট্র দুইটা সৃষ্টির পেছনে আরো একটা কাহিনী আছে, সেটা হচ্ছে 2 স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধান। একই সালে একটু খেয়াল করেন, ভারতবর্ষ ভাগ হয়েছে কত সালে? 47 সালে না? কোন তত্ত্বের ভিত্তিতে বলেন তো? দ্বিজাতি তত্ত্ব, 2 নেশনস থিওরি। মোহাম্মদ আলী জিন্নাহ 2 নেশনস থিওরি। দ্বিজাতি তত্ত্বের মূল কথা কি ছিল? মূল কথা ছিল যে ভারতবর্ষে 2টা প্রধান জাতি, একটা হিন্দু একটা মুসলমান।
তাহলে হিন্দু মুসলমান সবকিছু আলাদা, এদের সব আলাদা, ধর্ম আলাদা, কালচার আলাদা, রীতিনীতি আলাদা। তাহলে এরা মোহাম্মদ রেজিনা বলছে এই দুইটা জাতি একত্রে থাকতে পারবে না, জাতি দুইটা, দেশ হইতে হবে দুইটা। এটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের মূল কথা। তাহলে দ্বিজাতি তত্ত্ব হয় 1947 সালে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়, ঠিক আছে না? আর জাতিসংঘে দেখেন এই ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে একটা প্রস্তাব পাশ হয়, যার নাম হচ্ছে দ্বিরাষ্ট্র সমাধান। এখানেও এরকমই ব্যাপারটা, অনেকটা এরকমই। জাতিসংঘ বলছে যে এই যে প্যালেস্টাইনটা আছে, বিশাল প্যালেস্টাইন, এখানে মুসলমানরা আগ থেকে আসে আর ইহুদিরাও আসছে, তাহলে এখানে কয়টা জাতি হয়েছে? দুইটা। তাহলে দুইটা জাতির জন্য দুইটা রাষ্ট্র হবে, এটা হচ্ছে দ্বিরাষ্ট্র সমাধান। তাহলে জাতিসংঘ কি পরিকল্পনা করলো? জাতিসংঘ বললো এখানে তো মুসলমানদের সংখ্যা বেশি আছে, তাহলে মুসলমানরা আমরা একটু কম দিই। কি দেই মানে বুঝছেন ভাগটা কি? জাতিসংঘের ভাগ কি? এই ধরেন পুরো, এটা হচ্ছে পুরো প্যালেস্টাইন, এর 56% দিয়ে দিল কারে? 56% দিয়ে দিল কারে? ইসরায়েলকে। বলো 56% নিয়ে ইসরায়েল হবে, আর 44% নিয়ে কি হবে? আমরা যে রান ফিগারে বলি 44% নিয়ে হবে কি? প্যালেস্টাইন। এইভাবে ভাগ করে দিল। 56% দিল কারে? ইসরায়েল। আর জাতিসংঘ বলতেছে দুইটা এখানে জাতি, ইহুদি এবং মুসলমান, তাইলে দুইটা দেশ হইতে হবে, আমরা ভাগ করে দিব। 56% ভাগ নিয়ে কি হবে? ইহুদি রাষ্ট্র ইসরায়েল, বাকি 44% নিয়ে কি হবে? মুসলমান রাষ্ট্র ফিলিস্তিন বা প্যালেস্টাইন। কারণ এটা কি মুসলমানরা মানবে? মুসলমানদের লজিক হচ্ছে আমরা তো এখানে সংখ্যায় বেশি, তাইলে আমরা বেশি ভূমি পাবো, এরপর আমরা আগ থেকে আসি, ওদের তো আমরা আশ্রয় দিছি, ওদেরকে আপনি কম ভূমি দেন। আমাদেরকে দিতেছেন 44% আর ওদেরকে দিতেছেন কয় পার্সেন্ট? 56%। তাহলে স্বভাবতই মুসলমানরা এই জাতিসংঘের যে প্রস্তাব আছে, এই প্রস্তাবটা কি করছে? প্রত্যাখ্যান করছে। আর ইহুদিরা মাইনে নিয়েছে যে ঠিক আছে, আমাদের 56% দিচ্ছে, এটার উপরই আমাদের দেশ হবে। বুঝছেন? এখন দেখেন এইখানে একটা ব্যাপার আছে, আমরা যদি এইটারই একটু লিখি, ভালোভাবে লিখি, তাহলে টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র, ভালো করে বুঝছেন, এটা 47 বিসিএসও আছে। টু স্টেট সলিউশন, টু স্টেট সলিউশন বাংলা আমরা কি বলি বলেন তো? দ্বিরাষ্ট্র সমাধান। দ্বিরাষ্ট্র সমাধান লিখবেন 1947 সালে। কত সালে? 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে, জাতিসংঘের সাধারণ পরিষদে 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে, জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। আর প্রস্তাব কি হয়? গৃহীত হয় যেখানে পুরো প্যালেস্টাইনকে কয় ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়? যেখানে পুরো প্যালেস্টাইনকে, যেখানে পুরো প্যালেস্টাইনকে, যেখানে পুরো প্যালেস্টাইনকে দুই ভাগে ভাগ করার পরিকল্পনা করা হয়। দুই ভাগে ভাগ করার, দুই ভাগে ভাগ করার পরিকল্পনা করা হয়। যার এক ভাগে, যার এক ভাগে 56% ভূমি নিয়ে, কত পার্সেন্ট? 56% ভূমি নিয়ে স্বাধীন ইসরায়েল, স্বাধীন ইসরায়েল রাষ্ট্র, 56% ভূমি নিয়ে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র, ও বাকি 44%, আমরা রাউন্ড ফিগার, যদিও 43% বেশি, 1% জেরুজালেমের ওইদিকে ছিল, দুইজনের থেকে মিলে আমরা রাউন্ড ফিগারে 56 আর 44 ধরছি। বাকি 44% ভূমি নিয়ে, বাকি 44%, বাকি 44% ভূমি নিয়ে, বাকি 44% ভূমি নিয়ে কে? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হয়, গঠনের পরিকল্পনা করা হয়। তবে জেরুজালেম, যেহেতু জেরুজালেম মুসলমানদের নিকট পবিত্রতম, ইহুদিদের নিকট, খ্রিস্টানদের নিকটও, এই জন্য জাতিসংঘ বলছে তাহলে জেরুজালেম থাকবে আমার নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? জেরুজালেম তোমাদের নিয়ন্ত্রণে থাকবে না, আমার নিয়ন্ত্রণে থাকবে। তবে জেরুজালেমকে রাখা হয় কার নিয়ন্ত্রণে? তবে জেরুজালেমকে,
তবে জেরুজালেমকে রাখা হয় কার নিয়ন্ত্রণে? জাতিসংঘের নিয়ন্ত্রণে। যাই হোক, তাহলে সার্বিকভাবে জাতিসংঘের এই প্রস্তাবকে কি বলা হয়? জাতিসংঘের এই প্রস্তাবকে দ্বিরাষ্ট্রের সমাধান বা টু স্টেট সলিউশন বলা হয়। এই প্রস্তাবকে দ্বিরাষ্ট্রের সমাধান বলা হয়। ভালো করে শিখেন, এটা দ্বিরাষ্ট্র সমাধান বলা হয়। যার রেজুলেশন নাম্বার, এই যে সমাধান, এই যে প্রস্তাবটা, পরিকল্পনাটা, যার রেজুলেশন নাম্বার কত ছিল? যার রেজুলেশন নাম্বার মানে প্রস্তাবগুলোর পরিকল্পনা একটা স্মারক থাকে না, একটা রেজুলেশন থাকে না, একটা নাম্বার থাকে না, সিকোয়েন্স, সেরকম একটা রেজুলেশন নাম্বার ছিল কত? মানে প্রস্তাব নাম্বার যদি আমরা এইভাবে বলি, যার রেজুলেশন নাম্বার ছিল কত? 181। তাহলে দ্বিরাষ্ট্র সমাধানের যে রেজুলেশন নাম্বার বা প্রস্তাব, সেটার প্রস্তাব নাম্বার ছিল কত? 181 নাম্বার। মনে রাখেন, এটা 47 BCS আসছে। কোন BCS? 47 BCS। 47 BCS আসছে। বলেন। এই 56% এবং 44% বাদে যে দুটো আছে, এটার বাদে কি জেরুজালেমে ধরা হয়েছে নাকি এর ভিতরেই? আমরা এই জেরুজালেমকে ধইরেই এটা দিছি মূলত, মানে ওই ফ্র্যাকশন আসে তো, এজন্য রাউন্ড ফিগার করি, বুঝেন নাই? ওর হচ্ছে এই যে ফিলিস্তিন হচ্ছে 43% একটু বেশি, আর ইসরায়েলের যদি ধরেন তাহলে 56% একটু কম, এজন্য রাউন্ড ফিগার করে ধরছি। যেহেতু জেরুজালেম ওরও না জাতিসংঘের, এজন্য আমরা জেরুজালেম বাদ দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে বাকি 100% ওর 56 হয়, ওর 44 হয়, এরকম আর কি, মানে রাউন্ড ফিগার আর কি, রাউন্ড ফিগার করে ধরছি। হ্যাঁ, অবশ্যই যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তারাই উঠাইছে, তারাই তো কলকাবজি নড়ছে, সবকিছু তারাই করছে। ওই তো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ওরা গিয়েই আসলে আলোচনা কইরা তারপর জাতিসংঘে উঠাইছে। কারণ আমরা দেখছি এই যে যুদ্ধগুলো হয়েছে, সব কলকাবজা কেন আসছে পিছন থেকে? যুক্তরাষ্ট্র আর ব্রিটেন, ওরাই সবসময় সহযোগিতা করছে। আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে এই প্রস্তাব কি দ্বিরাষ্ট্রের সমাধান বলা যায়? রেজলিউশন বলা ছিল 181। এখন বলেন, এই প্রস্তাব কারা প্রত্যাখ্যান করছে? মুসলিমরা অর্থাৎ আরবরা, ঠিক আছে না? মুসলিমরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেও কারা গ্রহণ করে? প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেও ইসরায়েল মেনে নেয়। কারা মেনে নেয়? মানে তখন তো আর ইসরায়েল হয় না, ইসরায়েল তো হয়েছে পরের বছর, তার মানে ইহুদিরা মেনে নেয়। এই প্রস্তাবকে কারা মেনে নেয়? ইহুদিরা মেনে নেয়। হ্যাঁ, ওরা তো মানবি, আপনি আমি হইলেও তো মানতাম না। লিখছেন? তাহলে টু স্টেট সলিউশন জাতিসংঘে কবে পাশ হয় বলেন? 1947 সালে। এর রেজুলেশন নাম্বার ছিল কত? 181। 47 BCS আসছে 1947 সালে। ফিলিস্তিনকে বিভাজন করার যে পরিকল্পনা, সেটা কি নামে? রেজুলেশন নাম্বার 181 নাম, ঠিক আছে? টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধান। এবার দেখেন, মুসলমানরা এটা মানে নাই, যে আমরা কেন মানবো, এটা তো হইতে পারে না। আমাদেরকে যদি 56% দেওয়া হইতো, ওদেরকে যদি 44% দেয়, তাহলে আমরা মানতাম, এরকম একটা পর্যায়ে হইতো। ঠিক, এই জন্যই তো মানতে পারে নাই, মানতে পারে না। আবার যেই ধরনের ভাগ করছে, এটা তো তোর মানার মতো কোনো ভাগ না। আর মুসলমানরা তাহলে কি করবে বলেন? জাতিসংঘের প্রস্তাব মাইনে নেয় না, তাহলে কি করবে? এটা প্রতিরোধ করবে, আর যুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হবে, সেটাই হয়েছে। মুসলমানরা এবার চিন্তা করে জাতিসংঘ টাঙ্গ এগুলো আমরা মানি না, তাহলে এবার কি করতে হবে? তেল বন্ধ হয়েছে, পরে তেল ডিপ্লোমেসি, এটা 1973 হয়েছে। মুসলমানরা চিন্তা করছে ওদেরকে দমন করতে হবে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিল মুসলমানরা। তাহলে 1948 সালে যুদ্ধ শুরু হইল, যেগুলো আমরা বলি আরব ইসরায়েল যুদ্ধ, তাই না? ওকে, এইটুকু কি বুঝছেন কিনা বলেন? আমরা কি কি পড়াইছি একটু আবার যদি আমরা 30 সেকেন্ডে রিকল করি,
দুইটা রাষ্ট্র সৃষ্টির ইতিহাস। ইসরায়েল রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে আমরা বলছি, এরপর ফিলিস্তিন রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে আমরা বলছি না বলেন? এই দুইটা রাষ্ট্র সৃষ্টির পিছনে আরো একটা ব্যাপার দায়ী, সেটা হচ্ছে টু স্টেটস সলিউশন। ঠিক আছে না? টু স্টেট সলিউশন কবে পাস হয় বলেন? কবে হয়? 47-এ টু স্টেট সলিউশন, রেজলিউশন 181, মনে রাখেন। এবারে আসেন, তাহলে মুসলমানরা যেহেতু মানলো না, তার মানে একটা যুদ্ধ হবে। এখন যুদ্ধে তো মুসলমানরা তো কোনো দেশ না, ওইখানে যে মুসলমান তারা তো তখনও দেশ হয় নাই। তারা দেশ হয়েছে কবে? ফিলিস্তিন দেশ হয়েছে কবে? 1928 সালে স্বাধীন দেশ। তাহলে তখন পর্যন্ত আমরা বলি মুসলমানরা, ঠিক আছে না? এবার যেহেতু মুসলমানরা এখানে মার খাচ্ছে, তারা আক্রমণের শিকার হচ্ছে, এবার আরব দেশগুলো আইসা মুসলমানদের সহযোগিতা করছে, আশেপাশের দেশগুলা। এই জন্য যুদ্ধটা আমরা বলি আরব ইসরায়েল যুদ্ধ, মানে অনেকগুলো আরব দেশ বনাম ইসরায়েল। এখন ইসরায়েলকে পরোক্ষভাবে, প্রত্যক্ষ পরোক্ষ যাই বলেন, সহযোগিতা করছে কে? যুক্তরাষ্ট্র, ব্রিটেনেরা। ঠিক আছে, এই জন্য যুদ্ধগুলোর আমরা কি বলবো? আরব ইসরায়েল যুদ্ধ। আরব ইসরায়েল যুদ্ধ, তাহলে হেডিং করেন আরব ইসরায়েল যুদ্ধ। এখন পর্যন্ত আরব ইসরায়েল যুদ্ধ হয় মোট কয়বার? আরব ইসরায়েল যুদ্ধ হয় মোট 4 বার। এখন পর্যন্ত আরব ইসরায়েল যুদ্ধ হয় মোট কয়বার? যুদ্ধ হয় মোট 4 বার। মোট কয়বার? 4 বার। মনে রাখেন, আরব ইসরায়েল, ফিলিস্তিন ইসরায়েল না। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ সবসময় হইতে রয়েছে, মানে মোটামুটি এরকম সীমান্তে অনেক সংঘর্ষ হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে। আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে মোট কয়বার? এই 4টা যুদ্ধ আপনাকে মুখস্থ করতে হবে, কোন যুদ্ধে কি হয়েছে। আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে মোট 4 বার। সেই 4টা যুদ্ধ আসেন লিখি আমরা। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। ইস্যুগুলো একদম বেসিক সহকারে পড়বেন। আপনি যদি ওই উপর দিয়ে পড়েন, মানে একদম কনসেপ্ট না বুঝে এরপর খালি পড়তে চান, তাইলে দেখবেন মনেও থাকে না আর পারেনও না। এখন পর্যন্ত আরব ইসরায়েল যুদ্ধ হয় মোট কয়বার? যুদ্ধ হয় মোট, এটা তো লিখছি। তাহলে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কত সাল? 1948 সাল। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কত সালে হয়? 1948 সালে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ 1948 লিখবেন। মনে রাখেন, 4টা যুদ্ধেই বলা যায় মুসলমানরা হারছে। চতুর্থ যুদ্ধে মুসলমানরা একটা ডিপ্লোমেসি ইউজ করছে, তেল অবরোধ করছে। তো ওই সময় ইহুদিদের সাথে, পশ্চিমা বিশ্বের সাথে একটা চুক্তি হয়েছে, কিন্তু সেটা মুসলমানদের জয় লাভ বলা যায় না। বুঝতে পারছেন? 4টা যুদ্ধে মুসলমানরা হারছে। এই যুদ্ধে, যে প্রথম যে যুদ্ধ, এই যুদ্ধে আরবরা পরাজিত হলে প্যালেস্টাইনের ভূমিতে স্বাধীন ইসরায়েল প্রতিষ্ঠা হয়। প্যালেস্টাইনের ভূমিতে স্বাধীন ইসরায়েল প্রতিষ্ঠা হয়। স্বাধীন ইসরায়েল প্রতিষ্ঠা হয় কোন যুদ্ধের ফলে বলেন? স্বাধীন ইসরায়েল প্রতিষ্ঠা হয় কত সালে? 1948 সালে। তাহলে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। মুসলমানরা হারার কারণে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। যদি মুসলমানরা জয়লাভ করতো, তাহলে তো ইসরায়েল আর থাকতো না, ইসরায়েল বলতে পৃথিবীতে কিছু সৃষ্টি হইতো না। ওকে, দ্বিতীয় যুদ্ধ দেখেন, দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1956 সাল। কত সাল? 1956 সাল। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1956 সাল। আমরা জানি সুয়েজ খাল খনন করছে কে? মিশর এটার মালিক। তো মিশর 1956 সালে যখন সুয়েজ খালের জাতীয়করণ করে, সুয়েজ খালকে সরকারিকরণ করে, তখন ফ্রান্স, ব্রিটেন এবং ইসরায়েল আইসা এই সুয়েজ খাল দখল করে নেয়। তার মানে এই যুদ্ধটা শুরু হয় সুয়েজ খাল দখল করে, ঠিক আছে না? সুয়েজ খালকে কেন্দ্র করে। লিখেন 1956 সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট 1956 সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট, ওই সময় প্রেসিডেন্ট কে ছিল? গামাল আব্দুল নাসের।
অনেকে এটা জামাল বলে, মাল যেটাই হোক, গামাল হোক আর জামাল হোক। গামাল আব্দুল নাসের, প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসের 1956 সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসের সুয়েজ খালের জাতীয়করণ করেন। সুয়েজ খালের জাতীয়করণ বা সরকারিকরণ করলে, জাতীয়করণ করলে ইসরায়েল, আর ইসরায়েলকে সহযোগিতা করে ব্রিটেন আর কে, ফ্রান্স। ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স, এই ত্রিশক্তি, এটাকে বলা হয় দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের ত্রিশক্তি। এই ত্রিশক্তি মিশরের কাছ থেকে সুয়েজ খাল দখল করে নেয়। মিশরের কাছ থেকে কি দখল করে নেয়? মিশরের কাছ থেকে সুয়েজ খাল দখল করে নেয়। মিশরের কাছ থেকে সুয়েজ খাল দখল করে নেয়। আকাশ আহমেদ লিখছেন এটা কি পেইড ব্যাচের ক্লাস? এটা পেইড ব্যাচেরই ক্লাস, শুধু লাইভ দেয়া হইছে, মানে যাতে আরো কিছু স্টুডেন্ট কি হয়, উপকৃত হয়। ভাই জামাল আর গামাল যেটাই বলেন ভাই, মাল তো মালই, যে মাল পড়েন পইরেন। ওটা লেখা হয়েছে জি এ দিয়া, কি দিয়া? জি এ। জি এ এটার তো আমরা আসলে জামাল পড়লেও পড়তে পারি, আবার কি পড়তে পারি, জি এ গামাল। জি এ গা হয় না বলেন? কেউ বলে মার্ক জুকারবার্গ, কেউ বলে মার্ক জাকারবার্গ। আপনি যেটা বললে শান্তি পান এটা বললেন। ওকে, দেখেন এই ত্রিশক্তি মিশরের কাছ থেকে সুয়েজ খাল, মিশরের কাছ থেকে সুয়েজ খাল দখল করে নেয়। সুয়েজ খাল দখল করে নেয়। ওকে, তাহলে বলেন এই যুদ্ধ শুরু হয় কি নিয়ে? সুয়েজ খাল নিয়ে। এই জন্য এই যুদ্ধের অপর নাম সুয়েজ যুদ্ধ বা সুয়েজ সংকট। এই যুদ্ধের অপর নাম, অর্থাৎ দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের অপর নাম, এই যুদ্ধের অপর নাম, এই যুদ্ধের অপর নাম সুয়েজ যুদ্ধ বা সুয়েজ সংকট, সুয়েজ ক্রাইসিস। সুয়েজ যুদ্ধ বা সুয়েজ সংকট, সুয়েজ সংকট বা সুয়েজ ক্রাইসিস। তাহলে বলেন দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয় কি নিয়ে? সুয়েজ খাল নিয়ে। সুয়েজ খালের জাতীয়করণ হয় কত সালে? 1956 সালে। মিশরের কোন প্রেসিডেন্ট সুয়েজ খালের জাতীয়করণ করেন? গামাল আব্দুল নাসের। দেখেন একটা ভালো জিনিস মনে রাখেন, এই যুদ্ধ চারটায় ইসরায়েল যা কিছু দখল করছে না, এর মধ্যে সুয়েজ খালটা দখল করছে কোন যুদ্ধে? দ্বিতীয় যুদ্ধে। এই যে দ্বিতীয় যুদ্ধ আমরা পড়াইলাম। এছাড়া ইসরায়েল যা কিছু দখল করছে, একদম ভাইটাল যে জিনিসগুলো দখল করছে, এগুলো সব দখল করছে তৃতীয় যুদ্ধে, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। এই জন্য এই চারটা যুদ্ধের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। ঠিক আছে? কোনটা? সুয়েজ খাল না, এটা তো পরে চুক্তির মাধ্যমে ফেরত পাইছি মিশর। পরে চুক্তির মাধ্যমে মিশর ওরে স্বীকৃতি দিছে না, স্বীকৃতি দিয়েছে না, আগেই তো স্বীকৃতি দিচ্ছে। মানে স্বীকৃতি দিয়েছে তো ওই যে কত সালে স্বীকৃতি দিয়েছে, কত 1988 সালে ওই যে ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছে, 79-তে স্বীকৃতি দিচ্ছে। এরপর থেকে তো আর মিশরের সাথে ইসরায়েলের সাথে কোনো ঝামেলা নাই। ওই ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে সব যা দখল করে নিয়েছিল মিশরের কাছে সব পাইছে। তো লাভ, মিশরের অনেক লাভ। ওই ওয়ার্ডে খেয়াল করেন। তাহলে তৃতীয় যুদ্ধটা, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ কত সাল? 1967 সাল। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1967। এই যুদ্ধটা ভালোভাবে মনে রাখবেন। এই চারটা যুদ্ধের মধ্যে এই যুদ্ধটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1967 সাল। এই যুদ্ধে ইসরায়েল অনেক কিছু দখল করছে। এর মধ্যে যদি ভাইটাল কিছু আমরা বলি, এই যুদ্ধে ইসরায়েল মিশরের সিনাই উপত্যকা, মিশরের কি উপত্যকা? মিশরের সিনাই উপত্যকা, সিরিয়ার গোলান মালভূমি, সিরিয়ার গোলান মালভূমি। এই যে 47 বিসিএস আসলো, দেখেন এখান থেকে কতগুলো বিসিএস কোশ্চেন আসে। আমি রিসেন্ট বিসিএস গুলো দেখাইতে পারি।
আর বিসিএস কোশ্চেন মানে প্রাইমারিতে আসবে, নিবন্ধনে আসবে, যত 14 গোষ্ঠী যত পরীক্ষা সবগুলো আসবে। আপনি খেয়াল করছেন এই যে প্রাইমারি 90টা কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেন বিগত বছরের। কয়টা কোশ্চেন? 80টা। 4টা কোশ্চেন মৌলিক করছে আর 6টা কোশ্চেন ছিল যেটা ওদের অধিদপ্তর সম্পর্কিত, প্রাইমারি সম্পর্কিত। বুঝতে পারছেন? 6টা কোশ্চেন ওদের নিজেদের সম্পর্কিত, এই সাক্ষরতা, বাঙালি শিশু প্রথমে কি শিখবে, এবার নিয়োগকারী কর্তৃপক্ষ, এই টাইপের 6টা কোশ্চেন আসছে। আর 4টা হচ্ছে মৌলিক কোশ্চেন, মোটামুটি যারা ওর মানে এর আগে আসে নাই অন্য পরীক্ষায়, সব মিলেই জিলেই আর কি। তাহলে টোটাল কয়টা? 10টা। আর বাকি 80টা এর আগে আসছে পরীক্ষায়। বুঝতে পারছেন? তাহলে এই 80টাই যাই দেখেন বিসিএস পরীক্ষায় আসছে এর আগে। হ্যাঁ, হবে, পরে নাকি, ঠিক আছে না? বিসিএস এর কোশ্চেন গুলো কি করে ফেলবেন? তছ নচ করে ফেলবেন, ঠিক আছে না? ওকে, দেখেন তাইলে এই যে সিরিয়া, ইসরায়েল মিশর সিনাই উপত্যকা, সিরিয়ার গোলান মালভূমি, সিরিয়ার গোলান মালভূমি, এরপর ফিলিস্তিনের পশ্চিম তীর, ফিলিস্তিনের পশ্চিম তীর, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। কি দখল করে নেয়? পূর্ব জেরুজালেম, পূর্ব জেরুজালেম দখল করে নেয়, পূর্ব জেরুজালেম দখল করে নেয়। খেয়াল করেন তাহলে গোলান মালভূমি 47 বিসিএস আসছে। গোলান হাইটস এর একটি প্রতিপক্ষ কারা? এরকম আসছে না? বলেন, গোলান হাইটস নিয়ে কার কার মধ্যে বিরোধ আছে? ইসরায়েল আর সিরিয়া। সিরিয়া, ইসরায়েল এটা দখল করে নিয়েছিল কত সালে? 1947 সালে। পরবর্তীতে সিরিয়া আবার পাইছিল, পরবর্তীতে আবার ইসরায়েল নিয়ে গেছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে পূর্ব জেরুজালেম দখল করে। এখন দেখেন এখানে একটা ব্যাপার, সিনাই উপত্যকাটা কার? মিশরের না? মিশরের। দখল করে নিয়েছিল কে? ইসরায়েল। এখন এই যে এইটা দখল করছে, এটা হচ্ছে মিশরের মাথা ব্যথার কারণ, অন্য দেশের কিছু না। আচ্ছা দেখেন, সিরিয়ার গোলান মালভূমি দখল করছে, এটা সিরিয়ার মাথা ব্যথার কারণ। পশ্চিম তীর দখল করছে, এটা ফিলিস্তিনের একটা ব্যাপার স্যাপার আছে। তবে জেরুজালেমটা দখল করছে, জেরুজালেমের ম্যাক্সিমাম অংশটা দখল করে নিছে। এইটা হচ্ছে পুরো মুসলমানের একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কারণ আমরা জানি জেরুজালেমে অবস্থিত কে? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, মুসলমানদের তৃতীয় পবিত্রতম জায়গা। মুসলমানদের সবচেয়ে পবিত্রতম জায়গা কোনটা? মক্কা, দ্বিতীয় মদিনা, তৃতীয় মসজিদুল আকসা। দেখেন তাহলে এই যে এইগুলো দখল করে নেয়ার পর সমগ্র মুসলমানরা আন্দোলন করে ফেলছে। তো তখন থেকে মুসলমান দেশগুলা, লিডিং দেশগুলা, এরা চিন্তা করলো তাহলে আমরা একটা সংগঠন বানাবো যেটা মুসলিম দেশগুলো সহযোগিতা করবে এবং ইসরায়েলের বিপক্ষে দাঁড়াবে। মানে এই যে ওআইসির যে রূপরেখাটা, এটা মূলত এই তৃতীয় আরব ইসরায়েল থেকে শুরু হয়, এই যুদ্ধের পর থেকে শুরু হয়। দেখেন এই যুদ্ধটা স্থায়ী হয় মাত্র 6 দিন। এই যুদ্ধটি মাত্র 6 দিন স্থায়ী হয়। মাত্র কয় দিন? মাত্র 6 দিন স্থায়ী হয়, মাত্র 6 দিন স্থায়ী হয়। যার জন্য একে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধকে আর কি, যার জন্য একে 6 দিনের যুদ্ধ। কয় দিনের যুদ্ধ? 6 দিনের যুদ্ধ, বা ইংলিশে কি বলতে পারি? 6 days war, 6 days war বলে। যার জন্য একে 6 দিনের যুদ্ধ বলে। তাহলে 6 দিনের যুদ্ধ কয়দিন ব্যাপী হয়? 6 দিন। হ্যাঁ, কি পরিমাণ পাওয়ারফুল তাহলে চিন্তা করেন। আর ওই যে মিশর, সিরিয়া এরা কি করতেছিল? মানে এরা তো একটা দেশ, ফিলিস্তিনের কোনো দেশ হয় না। এটাই তো কথা, আরে তো কোশ্চেনটাই তো এইখানে রে আপা। আচ্ছা, এটা কি ইসরায়েল এককভাবে দখল করছে নাকি ওই যে পিছনে পিছনে তো ওরা ছিল, পিছনে তো ওরা ছিল, কিন্তু সামনে তো ইসরায়েলই ছিল। পিছনে ওরা এই যে অস্ত্র, গোলা বারুদ এগুলো তো অন্য দেশগুলো সাপ্লাই দিচ্ছে। তাহলে যার জন্য একে 6 দিনের যুদ্ধ বলা হয়। দেখেন বিসিএস আসছিল কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ওআইসি গঠন হয়? ওআইসি গঠিত কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে? তৃতীয় আরব। দেখেন এই যুদ্ধের পরিপ্রেক্ষিতেই, এই যুদ্ধের পরিপ্রেক্ষিতেই বিসিএস এর কোশ্চেন পাইলে তছনছ করে দিবেন। এই যুদ্ধের পরিপ্রেক্ষিতেই, এই যুদ্ধের পরিপ্রেক্ষিতেই 1969 সালে, 1969 সালে ওআইসি গঠিত হয়। কি গঠিত হয়? ওআইসি গঠিত হয়।
ওয়াইসি গঠনের এই যে একটা কারণ, এটাও আছে, আরো কারণ আছে ওয়াইসি গঠিত হয়। দেখেন 1969 সালের আগস্ট মাসে ইসরায়েল মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে। এরপর মুসলমান দেশগুলো তাড়াহুড়ো কইরা ওয়াইসিটা বানায়। তাহলে ওটা একটা কারণ, ওটা একটা প্রত্যক্ষ কারণ, কিন্তু তার পিছনেও বড় কারণ কি, এটা একটা পরোক্ষ কারণ, যে আমরা বানাইতে চাই কিন্তু বানাই না, বানাইতে চাই মানে প্ল্যান পরিকল্পনা করতেছি কিন্তু বানাই নাই। হঠাৎ করে যেই দেখছে মসজিদে অগ্নিসংযোগ করছে তখন হুট করে বানাই ফেলছে, বুঝতে পারছেন? তাহলে ওটা ছিল একটা ইমিডিয়েট ট্রিগার। মসজিদে আগুন, মসজিদুল আকসায় আগুন, এটা ছিল একটা সরাসরি কারণ। কিন্তু এর আগেও আমরা যদি যুদ্ধের কোনো কারণ বলি, তাহলে কোন যুদ্ধ? তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ, ওআইসি। বিশ্বে একটা মাত্রই সংগঠন আছে যেটা ধর্মভিত্তিক, আন্তর্জাতিক ধর্মভিত্তিক একটাই সংগঠন, সেটা হচ্ছে ওআইসি। খেয়াল করে দেখছেন কোন খ্রিস্টান দেশ ধর্মীয় ভিত্তিতে কোন সংগঠন বানাইছে এরকম দেখেন? যে যারা খ্রিস্টান দেশগুলো আছে তাদের মধ্যে একটা সংগঠন, আন্তর্জাতিক সংগঠন নাই, কিন্তু আছে। কিন্তু মুসলমানদের মধ্যে এই সংগঠনটা আছে। এরপরও যে পাঁচটা দেশ, ওই পাঁচটাই তো খ্রিস্টান। ধর্মের ভিত্তিতে তারা বানায় না, ওটা তো ক্ষমতার ভিত্তিতে। তারা জাতিসংঘ বানাইছে দেখে তারা নেতা, বুঝেন নাই? ওটা তো ধর্মের ভিত্তিতে না, ধর্মের ভিত্তিতে না। তো দেখেন ওআইসি আসলে কোনো কার্যক্রম মানে কোন ধরনের কার্যকর ভূমিকা রাখতে পারে নাই। কে যেন বলছিল যে আসলে ওআইসির ভূমিকাটা কি, ওআইসির যখন জিজ্ঞেস করা হয় ওআইসি তোমার ভূমিকা কি, তখন ওআইসি বলে ও ওআইসি কি বলে ও এসি। ওকে, তাহলে তৃতীয় গেল, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ। দেখেন লাস্ট যুদ্ধ, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ 1973। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ 1973। এই যুদ্ধের অপর নাম, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের অপর নাম, এই যুদ্ধের অপর নাম, এই যুদ্ধের অপর নাম রমজান যুদ্ধ। মুসলমানদের যখন রমজান মাস চলে তখন এই যুদ্ধ শুরু হয়, রমজান যুদ্ধ। আরো একটা অপর নাম আছে ইয়ম কিপুর যুদ্ধ, কারণ ইহুদিদের তখন একটা উৎসব চলতেছিল যার নাম হচ্ছে ইয়ম কিপুর, ইয়ম কিপুর যুদ্ধ, ইয়ম কিপুর যুদ্ধ। কি যুদ্ধ? ইয়ম কিপুর যুদ্ধ। এই যুদ্ধটা মুসলমানরাই শুরু করে, ইসরায়েলের কাছ থেকে অনেক কিছু দখল করে নিয়েছিল। কিন্তু এরপর আবার ইসরায়েল পাল্টা আক্রমণ কইরা আবার দখল করে নেয় সব, বুঝতে পারছেন? দেখেন মুসলমানরা এখানে একটা বুদ্ধি খাটায়, সেটা হচ্ছে যে আমাদের কাছে তো ওপেক আছে। কি আছে? ওপেক। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান কোনটা? ওপেক। ওপেকের যেগুলা মুসলমান দেশ ছিল এরা চিন্তা করে তাইলে আমরা পশ্চিমাদেরকে তেল আর দিব না, দেখি ওরা কেমনে রান্না বাড়া করে, কেমনে জ্বালানি পায়। এরপর ওরা তেল বন্ধ করে দিল। তখন পশ্চিমারা আইসা, পশ্চিমারা তো তখন তেলের স্বয়ংসম্পূর্ণ না, এখনো না, কিন্তু এখন তো ওদের বিভিন্ন সোর্স আছে, বিভিন্ন দেশ থেকে নিতে পারে। এখন কিন্তু পুরোপুরি ওরা ওপেকের উপর ডিপেন্ডেন্ট না, আরো ভিন্ন সোর্স আছে, তবে এখনো বেশি তেল রপ্তানি করে ওপেক। তো তখন তো আসলে ওপেকের উপরে ডিপেন্ডেন্ট থাকতো। এবার ওপেকের বড় বড় দেশগুলোই আরব দেশ ছিল, যারা সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী ছিল এরা আরব দেশই ছিল। এবার বললো আমরা তেল দিব না। এরপর বাধ্য হয়ে মুসলমানদের সাথে তাদের একটা চুক্তি হয়েছে, বুঝতে পারছেন? তাইলে এইটারে বলা হয় তেল কূটনীতি বা অয়েল ডিপ্লোমেসি। মুসলমান সর্বপ্রথম তেল কূটনীতি ব্যবহার করে কত সালে? 1973 সালে। লেখেন এই যুদ্ধেই মুসলমানরা, এই যুদ্ধেই অর্থাৎ 1973 সালে, এটা ভালো করে মনে রাখেন, এটা অনেক পরীক্ষা আসছে, অর্থাৎ 1973 সালে এই যুদ্ধেই অর্থাৎ 1973 সালে আরবরা সর্বপ্রথম কি ব্যবহার করে? আরবরা সর্বপ্রথম তেল কূটনীতি, এটার আবার কি বলতে পারেন? তেল অস্ত্র প্রয়োগ করে। তেল অস্ত্র প্রয়োগ করে কাদের উপরে? পশ্চিমাদের উপরে। দেখেন একটু খুব স্লো আগাইলাম এই জন্য যাতে আপনি বেসিকটা বুঝেন, কারণ এইগুলো বেসিক না বুঝলে
পরবর্তী ঝামেলা। খুব তাড়াহুড়ো করতে গেলে দেখবেন বেসিকটা বুঝেন না, এরপর বর্তমান ইস্যুটাও বুঝবেন না। তাহলে আপনি ভালোভাবে শিখেন, শিখতে হলে একদম বেসিক সহকারে শিখেন। এরপর দেখবেন যে অ্যাডভান্স লেভেলের যে কিছু আছে এখন যা ঘটবে এগুলো আপনি রিলেট করতে পারবেন, মিলাইতে পারবেন। আপনি প্রথম দিকের ইনফরমেশনই জানেন না কেমনে কি হয়েছে, তাইলে বর্তমানে ইনফরমেশন মিলাবেন কেমনে? ডান এইটুকু? তাহলে 4টা যুদ্ধ, আসেন এই 4টা যুদ্ধ একটু রিকল করি। 4টা যুদ্ধ রিকল করি। বলেন প্রথম যুদ্ধ কত সালে? 1948। দ্বিতীয় যুদ্ধ 1956। তৃতীয় যুদ্ধ 1967। চতুর্থ যুদ্ধ 1973। বলেন কোন যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নাই? তৃতীয় যুদ্ধে। আমরা বলছি সুয়েজ খাল ছাড়া যা দখল করছে মোটামুটি সব তৃতীয় যুদ্ধে, ঠিক আছে? বলেন তৃতীয় যুদ্ধ কয়দিন ব্যাপী স্থায়ী হয়? 6 দিন ব্যাপী। ওকে, আসেন পরে কি আছে দেখি। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ, এটা আমরা বাদ দিই আপাতত, কারণ এটা আপনাদের পরীক্ষা আস্তে আস্তে কি হয়ে যাবে, আরো বেশি সাম্প্রতিক হয়ে যাবে। তো অনেক পরীক্ষা আসছে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে, আমরা দেখছি অনেক আসছে। তারপর আপনাদের যে পরীক্ষা হবে সামনে, এটার মধ্যে এটার ভ্যালু কমে যাবে, কারণ সংকট আরো বাড়তেছে। এই যে ভেনেজুয়েলার সংকট এসে দাঁড়াইছে আমাদের সামনে, এটাকে আমাদেরকে কি করতে হবে? স্বাগতম জানাইতে হবে। এরপর এই যে ইরানে এখন বর্তমানে বিক্ষোভ চলে, আরো কয়দিন চলুক, দেই ফলাফল কি হয়, এরপর ওইটা পড়াবো না, বুঝলেন নাই? এখন তো বিক্ষোভই চলে খালি, এখন পর্যন্ত আর তো কিছু হয় না, বিক্ষোভ চলে, মুদ্রার মান কমে গেছে, আর সরকার কি করতেছে? দমন করতেছে, দমনের চেষ্টা করছে, এই আর কিছু। ইলন মাস্ক কি পাঠাইছিল? স্টারলিংক পাঠাইছে, ইরান এটা আবার বন্ধ করে দিচ্ছে। বোঝেন তাইলে স্টারলিংকের ক্ষমতা দুর্বলতা এনে ধরা পড়ে গেছে। যাই সংকট চলুক, চলে টইলে যা হয় হওয়ার পরে আমরা পড়াবো, কারণ এখন তো চলতেছে, এখন আমরা কিছু পড়াইতে পারতেছি না। এটা কোনো ফলাফল নাই, এখন যুদ্ধ ধরেন চলতেছে, এটা ফলাফল নাই, ফলাফলটা হোক কিছু, এরপর আমরা ইরান সংকটটা পড়াবো। তো সাম্প্রতিক ভেনেজুয়েলার সংকট, এইটি একটু পড়তে হবে, এইটি একটু পড়তে হবে, এবং গুরুত্ব দিয়েই পড়তে হবে। এটা কি দিয়ে পড়তে হবে? গুরুত্ব দিয়েই পড়তে হবে। একটু খেয়াল করেন তো, ভেনেজুয়েলার দেখা যায় কিনা দেখেন, খুঁজে পান কিনা ম্যাপে। এই উপরে, তাই তো? এই উপরে মোটামুটি ভালোই সাইজে বড় আছে। এই সাইজে বড় হওয়ার পরে ওই দেশের প্রেসিডেন্ট আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প তুললেন না বউ সহ। তবে এখানে একটা ভালো পলিসি, বউ সহ নিছে, নাইলে বেটা আবার একলা নিতে, এটাও ব্যাপারটা আবার কেমন অমানবিক দেখায়। ট্রাম্প আসলে মানবিকও আছে, এটাও বলতে হবে। হোয়াটএভার, খেয়াল করেন তাহলে ভেনেজুয়েলা আমরা জানি এটা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ, ঠিক আছে না? দক্ষিণ আমেরিকা মহাদেশ টোটাল দেশ আছে 12টা, যার মধ্যে ভেনেজুয়েলা একটা। এটা রাজধানী হচ্ছে কারাকাস, এই যে রাজধানী দেখা যায় কারাকাস। এখন আসেন এই যে সাম্প্রতিক সংকটটা আমরা একটু বলি, এখানে কয়েকটা ইনফরমেশন লিখি, বলবো আর ইনফরমেশন লিখবো, কারণ এই সংকটটা ভালোভাবে পড়েন। তাহলে সাম্প্রতিক ভেনেজুয়েলার সংকট, তাই তো? লিখেন সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। আমরা একদম ভাইটাল কয়েকটা ইনফরমেশন এখানে পড়বো, যদি এই সংকট এখনো চলমান, ফাইনালি এটার কি হয় বলা যায় না। তবে এখন পর্যন্ত যা ঘটছে এর মধ্যে কিছু একদম বেসিক তথ্য যেগুলো পরীক্ষা আসতে পারে, অনেক কিছু তো ঘটে গেছে, সব তো আর আপনি পড়তে পারবেন না। পারবেন মানে আপনি যদি মনে করেন আপনি সব পড়ে উল্টাই ফেলবেন, তাহলে নিজেই উল্টাইয়া চিত্তরাই থাকবেন। ব্রিফ দিল, স্টেটমেন্ট দিল। হ্যাঁ, ও তো বলে যে ভেনেজুয়েলার নতুন স্বাধীনতা সূর্য উদিত হয়েছে। ওই যে নাসির স্যার বলে ওরা ট্রাম্পের গার্লফ্রেন্ড। নাসির স্যারের কথাবার্তা একটু খাস বাংলা হইতে পারে, স্যারে কিন্তু কথাবার্তা ঠিকই বলে, খেয়াল করছেন? ঠিকই বলছে। তো সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করে নেয়। কয় তারিখ? যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করে নেয়, এই তারিখটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গ্রেফতার করে কয় তারিখ? দেখি অনলাইনে একটু আমি ফোকাস দেই। ফোকাস বলতে অনলাইনের স্টুডেন্টরা তারা কি কোথায় আছে দেখি, বলেন গ্রেপ্তার করে কয় তারিখ?
নিকোলাস মাদুরোকে কয় তারিখ গ্রেপ্তার করে? বলেন, এখন বলেন কয় তারিখ? বলেন মাদুরোকে গ্রেপ্তার করা হয় কয় তারিখ? দেখি, এখন আর কেউ পারে না। হ্যাঁ, কে আর সুজন লিখছেন ইউএসএ কট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কয় তারিখের? 3 ডিসেম্বর। ওরে সুবহানাল্লাহ, ঘটনা ঘটলে কয়দিন আগে, 3 ডিসেম্বরের মধ্যে আনতে গেছেন। মমিনুল হক লেখছেন 3 ডিসেম্বর, মিলন রায় লেখছেন 3 জানুয়ারি। বলেন বলেন। জাকিয়া জান্নাত, সালে আহমেদ রবিন, স্যার ট্রাম্প পারে কিছুদিন পর বাংলাদেশের টার্গেট করবে। জনির 3 জানুয়ারি, এই তো পারতেছেন। শহীদ সুমি, আচ্ছা তাহলে কয় জানুয়ারি? 3 জানুয়ারি। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করে কয় তারিখ? 3 জানুয়ারি 2025, মানে 26 আর কি, 25 তো বলতে পারতেছি না, 2026। ঠিক আছে। আচ্ছা, তার বিরুদ্ধে অভিযোগ কি? মাদুরোর বিরুদ্ধে কি অভিযোগ বলেন? যুক্তরাষ্ট্র মাদুরোকে যে অভিযোগের ভিত্তিতে, এটা কিন্তু ভাইটাল, এটা আলাদা ইনফরমেশন করে লিখতেছে এই জন্য যে এই কোশ্চেনটা আসতে পারে, মানে এভাবে কোশ্চেন দিতে কোন অভিযোগ, ঠিক আছে না? সবচেয়ে বড় কোশ্চেন হতে এইটা। আর একটা দেশের প্রেসিডেন্ট আপনি তুলেন বউ সহ, এটা কোন অভিযোগ? যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতার করে নার্কো টেররিজমের অপরাধে। কিসের অপরাধে আমি ব্যাখ্যা করতেছি। আচ্ছা, গ্রেফতার করে মাদক পাচার, বাংলায় লিখি মাদক পাচার ও মাফিয়াগিরির অভিযোগে। কি গিরির? মাফিয়াগিরির অভিযোগে, মাফিয়াগিরির, খাস বাংলা লিখলাম মাফিয়াগিরির অভিযোগে। ইংলিশে যদি এটা আপনি বলেন তাহলে বলতে হবে নার্কো টেররিজম। কি টেররিজম? নার্কো টেররিজম, অর্থাৎ মাদক এবং মাদকের সাথে জড়িত যে সন্ত্রাসী কর্মকাণ্ড, নার্কো টেরোরিজম। বুঝতে পারছেন? তাহলে নার্কো টেরোরিজম মানে এখানে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তার করে মাদক পাচার ও মাফিয়াগিরির অভিযোগে, নার্কো টেরোরিজমের অপরাধ। ওকে, এখন দেখেন যুক্তরাষ্ট্রের কোন বাহিনী গ্রেপ্তার করছে ওনারে? যুক্তরাষ্ট্রের বিশেষায়িত একটা বাহিনী, ডেল্টা ফোর্স। যুক্তরাষ্ট্রের বিশেষায়িত বাহিনী ডেল্টা ফোর্স। কি ফোর্স? ডেল্টা ফোর্স। তাহলে যুক্তরাষ্ট্রের বিশেষায়িত বাহিনী ডেল্টা ফোর্স মাদুরোকে গ্রেপ্তারের কি দেয়? নেতৃত্ব দেয়। মাদুরোকে গ্রেফতারের নেতৃত্ব দেয়, মানে গ্রেপ্তার করে, সেটা কথা। এখন ভেনেজুয়েলার জনগণ 2 ভাগে ভাগ হয়ে গেছে। কেউ হচ্ছে মাদুরোর পক্ষে, আবার ওই যে মাচাদো, এই মাচাদোরে এখন আর কেউ মাচাদো বলতে চায় না। কি বলতে চায় আমি এখন বললাম না। এই মাচাদোরেই কাছাকাছি কিছু বলে আর কি। এই মাচাদো বলছে ভেনেজুয়েলার নতুন স্বাধীনতা সূর্য উদিত হইছে। ঠিক আছে। এখন দেখেন মাদুরোকে গ্রেপ্তারের নেতৃত্বটা ডেল্টা ফোর্স, আর গুপ্তচর বৃত্তি চালায় কারা? সিআইএ। আমরা ওই দিন পড়াইছিলাম আলোচিত গোয়েন্দা সংস্থা, যুক্তরাষ্ট্রে আলোচিত সিআইএ, এরপর আছে কি এফবিআই, ঠিক আছে না? এফবিআই ভিতরে বড় বার খেয়াল করেন। তাহলে যুক্তরাষ্ট্রের বিশেষায়িত বাহিনী ডেল্টা ফোর্স মাদুরোকে গ্রেপ্তারের নেতৃত্ব দেয়। মাদুরোর রাজনৈতিক দলের নাম কি ছিল? মাদুরোর রাজনৈতিক দলের নাম ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক ইউনাইটেড পার্টি। আমরা যদি এভাবে বলি সমাজতান্ত্রিক ইউনাইটেড পার্টি, বাংলা যদি বলি ইউনাইটেড পার্টি, সমাজতান্ত্রিক ইউনাইটেড পার্টি। ইংলিশে বললে কি হবে? সোশ্যালিস্ট ইউনাইটেড পার্টি অফ ভেনেজুয়েলা। ইংলিশে কি বলবো? সোশ্যালিস্ট ইউনাইটেড পার্টি।
ঠিক আছে, অফ কোন দেশের? ভেনেজুয়েলা, মানে ভেনেজুয়েলার তো নাম, তাই না? দেশটার নামই ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা অর্থাৎ ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক ইউনাইটেড পার্টি। তাহলে সোশ্যালিস্ট ইউনাইটেড পার্টি অফ ভেনেজুয়েলা। আচ্ছা, এবার আসেন মাচাদোরে নিয়ে আমরা বলি। মাচাদর একটু সুখ সুখ লাগছে, ঠিক আছে না? লেখেন ভেনেজুয়েলার 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 বিরোধী দলীয় নেতা ও 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী, 2025 সালের শান্তিতে নোবেল বিজয়ী নাম কি? মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো। তার রাজনৈতিক দল কোনটা? তার রাজনৈতিক দলের নাম, এইটা মনে রাখেন ভালো করে। মাচাদোর রাজনৈতিক দল, তার রাজনৈতিক দলের নাম, তার রাজনৈতিক দলের নাম ভেন্তে ভেনেজুয়েলা। ভেন্তে ভেনেজুয়েলা। ভেন্তে ভেনেজুয়েলা মনে রাখেন, এই মাচাদোর রাজনৈতিক দলের নামটা ভেন্তে ভেনেজুয়েলা। তাহলে বর্তমানে মাচাদো বিরোধী দলীয় নেত্রী, মাচাদোর রাজনৈতিক দলের নাম হচ্ছে ভেন্তে ভেনেজুয়েলা। আচ্ছা, সবাই বলেন যে পরীক্ষা বাতিল চাই, এই তো? আচ্ছা, পরীক্ষা বাতিল হয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা হোক, এটা সবাই চায়, ঠিক আছে না? সবাই চায় অ্যাটলিস্ট এটা হোক যে মানে ভবিষ্যতে যে পরীক্ষাগুলো নেবে এগুলো যাতে স্বচ্ছতা আনে। এই পরীক্ষায় যে বাতিল হইতে হবে, বাতিল হইলে যে সব গেছে ব্যাপারটা সেরকম না। মূল উদ্দেশ্যটা কি? এই যে আন্দোলনটা, মমিনুল হোসেনের নেতৃত্বে যে আন্দোলনটা চলতেছে, আসলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে সামনে পরীক্ষাগুলায় স্বচ্ছতা আসে। বুঝতে পারছেন? যাতে এরকম জালিয়াতি করে সুযোগ কেউ না পায়। খেয়াল করেন, তার রাজনৈতিক দলের নাম হচ্ছে ভেন্তে ভেনেজুয়েলা। এবার বলেন মাদুরো তো গ্রেপ্তার হয়ে গেছে, তাহলে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট কে? অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কে? আগের যে ভাইস প্রেসিডেন্ট ছিল মাদুরোর আমলে, যে ভাইস প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ডেলসি রুদ্রিগেস। হ্যাঁ, ক্লাস করবেন? আসেন, ক্লাস তো শেষের দিকে। লেখেন ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কে বলেন তো? অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, আগে যে ভাইস প্রেসিডেন্ট ছিল মাদুরোর আমলে, ডেলসি রুদ্রিগেস। আর ডোনাল্ড ট্রাম্প কি করছে? নিজেরা ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করছে। কত বড় হারামজাদা, চিন্তা করেন আপু। নিজে ঘোষণা করছে আমি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। আচ্ছা স্যার, অন্য একটা দেশের প্রেসিডেন্ট কি লোক পাঠায় হচ্ছে আরেকটা দেশের প্রেসিডেন্ট উঠাই নিতে পারে? এটা কি কোনো নীতির ভিতরে পড়ে? না, কোনো নীতি না। আপনার ক্ষমতা আছে, আপনি নীতি কেন মানবেন? মানে ওই সৈন্যরা যে এই দেশে আসলে পারমিট কিভাবে পেল? কোনো পারমিট নেই তো। একটা প্রেসিডেন্টের ধরে নিয়েছে, পারমিটটা আবার কি? স্যার আকাশ থেকে প্যারাশুট করে নামে নাই, না। নামা লাগছে। হ্যাঁ, কিভাবে কি? ওরা দেড়শোটা যুদ্ধ বিমান নিয়ে আসছে, শুনছেন? বিভিন্ন বহর সবকিছু রেডি ছিল। আপনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আপনি যুদ্ধ করার তো মানে এই উচ্চারণই করতে পারবেন না, বুঝেন না? আপনি জানেন আপনার সক্ষমতা নাই, আপনি যুদ্ধে হারবেন, তাহলে যুদ্ধ কেন লাগাইবেন? এসে যা হইতেছে আমার নিয়ে যাও, আমার বউরেও নিয়ে যাইতেছে, তাহলে আমরা একসাথেই তো আছি। হ্যাঁ, নিয়ে আসার কারণ যুক্তরাষ্ট্র অভিযোগ করছে যে উনি মাদক পাচারের সাথে জড়িত, ওই ভেনেজুয়েলা দিয়ে মাদক পাচার করে যুক্তরাষ্ট্র, এবং মাফিয়াদের একটা চক্র নিয়ন্ত্রণ করে। এটা তার উদ্দেশ্য, এটা হচ্ছে তার কথা, তার যুক্তি। আর সামষ্টিকভাবে আমরা যা বুঝি সেটা হচ্ছে কি, ভেনেজুয়েলায় প্রচুর পরিমাণে তেল মজুদ আছে, ওই তেল যুক্তরাষ্ট্র নিয়ে তেলের উপর নিয়ন্ত্রণ নিবে, এই জন্য হচ্ছে মূল কাহিনী। হ্যাঁ, এইটাই। একটা হচ্ছে
তাহলে ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ। ঠিক আছে, নোট লেখেন একটা, নোট। ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? ভেনেজুয়েলার রাজধানীর নাম কারাকাস। ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? ভেনেজুয়েলার রাজধানীর নাম কারাকাস। রাজধানীর নাম কারাকাস। আচ্ছা, ভেনেজুয়েলার অনেক অবদান আছে। আমরা যদি দেখি, বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান, তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান ওপেক এর উদ্যোক্তা কোন দেশ? বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান এই যে ওপেক প্রতিষ্ঠান, ওপেক এর উদ্যোক্তা কোন দেশ? এর উদ্যোক্তা ছিল ভেনেজুয়েলা। উদ্যোক্তা ছিল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা। এরপর দেখেন, ভেনেজুয়েলা তো আসলে কোনো মুসলিম দেশ না, তাই না? না, এটাও খ্রিস্টান। মুসলমানদের একটি ছিল না? কোন সময়? আপনি যেটা বললেন যে ওই যে তেল কূটনীতি যে করলো, তাহলে এটা আবার খ্রিস্টানদের আন্ডারে কিভাবে আসলো? দেশটা তো খ্রিস্টান দেশ। আমরা বলছি ওপেকভুক্ত যারা মুসলিম দেশ ছিল তারা হইছে কি করছে? তেল ইউরোপে তেল দেবে না, পশ্চিমাদের তেল দেবে না, এটা বলছি। ওপেকভুক্ত তো ওপেকের সদস্য, প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 5টা, এরপর ধীরে ধীরে সদস্য বাড়ছে। এর মধ্যে যারা মুসলমান ছিল তারা কি করছে? পশ্চিমাদের উপর তেল অবরোধ করছে। তারাও হয়েছে একদম প্রত্যক্ষভাবে। এছাড়া এই দেশগুলো সহযোগিতা করছে, কারণ আমরা জানি ভেনেজুয়েলার সাথে আগ থেকে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত একটা সুবিধা না। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান ওপেকের উদ্যোক্তা ছিল ভেনেজুয়েলা। বিশ্বে সবচেয়ে বেশি তেল মজুদ আছে কোন দেশে? বিশ্বের সবচেয়ে বেশি। এই ইনফরমেশন খুব ভালোভাবে মনে রাখেন। এখন তেল নিয়ে অনেক কোশ্চেন আসবে, দেখেন। আর এই তেল পড়তে গিয়ে আমাদের মনে পড়ে হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ, তৈল। সেখানে সে বলছে, বাঙালির বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, গরিমা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, বাঙালির একমাত্র ভরসা তার তৈল। বুঝতে পারছেন? এটা কিন্তু বিখ্যাত প্রবন্ধ, তৈল, হরপ্রসাদ শাস্ত্রী। এখন দেখেন, বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ আছে। বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ আছে কোথায়? ভেনেজুয়েলা। এর সাথে রিলেট করে আমরা কয়েকটা ইনফরমেশন পড়বো। বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ আছে ভেনেজুয়েলায়। ভেনেজুয়েলায়। আচ্ছা, আমরা যদি একটু এভাবে পড়ি, যেখানে কনফিউশন হতে পারে, এভাবে যদি একটু পড়ি। আচ্ছা, এটা নিয়ে আর একটা ইনফরমেশন দিই, তারপর এটা পড়বো। বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম কি? নায়াগ্রা বিশ্বের বৃহত্তম জলপ্রপাত। আর উচ্চতম হচ্ছে কি? অ্যাঞ্জেলস ফলস। ঠিক আছে না? কোথায় অবস্থিত? ভেনেজুয়েলা। দেখেন, বিশ্বের উচ্চতম জলপ্রপাত, বিশ্বের উচ্চতম জলপ্রপাত নাম কি? অ্যাঞ্জেলস ফলস। কোথায় অবস্থিত? ভেনেজুয়েলায় অবস্থিত অ্যাঞ্জেলস ফলস। আর নায়াগ্রা বিশ্বের বৃহত্তম জলপ্রপাত। তাহলে অ্যাঞ্জেলস ফলস কোথায়? ভেনেজুয়েলা। আর নায়াগ্রা কোথায়? মধ্য আমেরিকায়। লাতিন আমেরিকায়? কেমন? যুক্তরাষ্ট্র, কানাডায় না? নায়াগ্রা কোথায়? যুক্তরাষ্ট্র আর কানাডায়, দুই দেশের মধ্যে। হ্যাঁ, বলেন ভাই, বলছেন কিছু? বৃহত্তম। আচ্ছা, আমরা লিখবো যেখানে কনফিউশন হতে পারে, তেল নিয়ে যেখানে একটা কনফিউশন হতে পারে, যেখানে কনফিউশন হতে পারে। তাহলে বলেন তো, বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদন করে কোন দেশ? না, সবচেয়ে বেশি উৎপাদন করে যুক্তরাষ্ট্র। লেখেন, বিশ্বের সবচেয়ে বেশি তেল উত্তোলন করে। বিশ্বের সবচেয়ে বেশি তেল উত্তোলন করে কোন দেশ?
যুক্তরাষ্ট্র। এখন উত্তোলন করলে কি সে জমাইতে পারে? তার যেই বৃহৎ অবকাঠামো, তার যে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, আমরা জানি যুক্তরাষ্ট্র শিল্পোন্নত দেশ, তার মানে সব তেলই খরচ হয়ে যায়, জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে যায়, এই জন্য তেল জমাইতে পারে না। উল্টা তেল আমদানিতেও সে বিশ্বের 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের মধ্যে থাকে। মানে আমার অনেক টাকা পয়সা, কিন্তু আমার টাকা পয়সা তো থাকে না, থাকেই না, উল্টা আমার আরো ধার করা লাগতেছে, অথচ আমার সবচেয়ে বেশি টাকা পয়সা। বুঝলেন? তার মানে বোঝা গেল কি আমার যেই পরিমাণ টাকা পয়সা আছে তার চেয়ে খরচ আমার বেশি। এখন দেখেন, বিশ্বের সবচেয়ে বেশি তেল উত্তোলন করে যুক্তরাষ্ট্র, এই তেল আমদানিতেও মাঝে মাঝে যুক্তরাষ্ট্র ফার্স্ট হয়ে যায় আমদানিতে। বুঝতে পারছি, বরকত নাই, বুঝছেন আপু, ভালোই বুঝবো মাশাআল্লাহ। তাহলে বিশ্বের সবচেয়ে বেশি তেল উত্তোলন করে যুক্তরাষ্ট্র। ওকে, বিশ্বে সবচেয়ে বেশি তেল আমদানি করে, সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তেল আমদানি করে কে বলেন? চীন। সবচেয়ে বেশি তেল আমদানি করে কে? চীন। ওকে, সবচেয়ে বেশি তেল রপ্তানি করে কে? সৌদি আরব। বিশ্বের সবচেয়ে বেশি তেল রপ্তানি করে সৌদি আরব। আর সবচেয়ে বেশি তেল মজুদ আছে ভেনেজুয়েলা, আমরা বলছি। তারপরে এই চারটা একসাথে বলি যাতে আপনি একত্রে মনে রাখতে পারেন। বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ আছে, এই চারটা জিনিস একদম কনফিউশন ছাড়া মনে রাখবেন। সবচেয়ে বেশি তেল মজুদ আছে, কারণ তেল নিয়ে কোশ্চেন আসবেই 100%। সবচেয়ে বেশি তেল মজুদ আছে কোন দেশে? হ্যাঁ, যাই হোক, এই চারটা জিনিস ভালো করে মনে রাখেন। তবে মজুদে যদি যুক্তরাষ্ট্র এখানে হস্তক্ষেপ তো করে ফেলবে, তাই না? তার তো প্ল্যান সব রেডি, শুধু হস্তক্ষেপ করার পালা, সে তেল নেবে। এরপরে মজুদে তাহলে শীর্ষ কি হবে? সৌদি আরব হবে। তেল মজুদের শীর্ষ সৌদি আরব হবে, কারণ ভেনেজুয়েলার পর আমরা দেখি তেল মজুদ আছে কার বেশি? সৌদির। এটা করবে না, আরে ভাই জায়গা বন্ধু না, ওরা তো মানে সিস্টেমের কারণে সৌদির হাতে রাখছে, বুঝতে পারছেন? সিস্টেমের কারণে। ও একজন হচ্ছে মাদুরের বউ কি করলো, যে ওনারা তুলে নিছে। আচ্ছা, যদি মাদুরের একলা নিল তাহলে কি খুশি হইতেন আপনারা? বউ ছাড়া কেমনে থাকবে বেটাই? আর প্রেসিডেন্ট মানুষ, ওনার বউ লাগবে না, এটা কথা বললেন। উঠে নিল কিভাবে? এটা কি করে সম্ভব? আমার বাসা থেকে তো আমাকে একটু নিতে পারবে না। আত্মীয়-স্বজন ধরে রাখবে। কি অবস্থা? আত্মীয় স্বজন ধরে রাখবে, আর মাদুরের ধরতে গেলে তো মাইর খাইবে, কেরা ধরে রাখবে বলে? আর আত্মীয় স্বজন সহ তো দুটাই নাই, বউ সহ তো নিয়ে দিতে, বউ তো ধরতে চাইছে। ধরা দিল কেন? কি আছে? আত্মহত্যা করতে যাইতে চাইছিল, মানে আত্মহত্যা করতে না, পলাইতে চাইছিল পাশের একটা রুমে, এক গোপন কুঠুরি আছে, সেখানে যাওয়ার আগেই ধরছে। 1 বছর ধরে ট্রেনিং দিয়ে বেটারা, 1 বছর ধরে। আকাশ সীমানায় যদি কেউ আসে, সেটা তো আমি বুঝতেই পারবো না। আমি আগে বলবো। এই বুঝতে পারার আগেই হান্দি গেছে। মানে ব্যাপারটা এরকম, ইরানে যে আক্রমণ চালাইছিল না, স্টিল প্রযুক্তির B2 বিমান ইরানে আইসা এই পারমাণবিক স্থাপনা কেন্দ্র, ওই যে নাতানজ, ফর্দ, ইস্পাহান, এগুলো হামলা চালানোর পর ইরান টের পাইছে, কারণ ওই যে বিমানে স্টিল প্রযুক্তি ছিল, অর্থাৎ রাডারে ধরা পড়ে নাই। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বড় না, ওরা তো রেডি, মানে যুদ্ধের প্ল্যান নিয়ে আসছে, বুঝছেন? আপনি 1 বছর ধরে একটা টার্গেট নিতেছে, মানে মাদুরের যে বাড়ি, সেই বাড়ির মতো একটা বাড়ি বানাইছে যুক্তরাষ্ট্র, প্রতিকৃতি একটা নকল বাড়ি বানাইছে, সেখানে ট্রেনিং দিচ্ছে কিভাবে ঢুকবে, কিভাবে বের করবে। এবং আপনার যেই ঘরের লোক যদি আপনার ইনফরমেশন অন্য কাউকে দেয়, ওর তো মাদুরের তো এই যে একদম প্রশাসনের একদম কাছের লোকজন এই ইনফরমেশন গুলো দিচ্ছে, গোয়েন্দা তথ্য দিচ্ছে। মানে মাদুরে এখন এই মুহূর্তে কই আছে, সেই তথ্য সিআইএ কে পাঠানো হয়েছে। এখন গোয়েন্দা সাইজে আপনার এই আশেপাশে গোয়েন্দা আছে, আপনি তো বুঝবেন না, তাহলে আপনার আশেপাশেই ছিল, গোয়েন্দাদের অনেক আগে আশেপাশেই ছিল মাদুরের। তাহলে মাদুরে এই মুহূর্তে কই আছে জানা? মাদুরে ঘুমাইছে, রাতে গভীর রাতে এসে নিয়ে গেছে। দেন না এই নাইট ড্রেস পরা। একমাত্র আল্লাহ ব্যতীত ওদেরকে ধ্বংস করে আর কেউ নেই। শেষ না দেই, আর কি আছে?
আপনারা কি দুর্বল হয়ে গেছেন? কাশ্মীর ইস্যুটা লাস্ট পড়াই দিই আমরা, আর 10 মিনিট নেব সর্বোচ্চ। কাশ্মীর ইস্যু, এখন মাদুরের বউয়ের নাম ভুলে গেলাম। আরে ভাই, মাদুরের বউ নিজের বউয়ের নাম মনে আছে নেই দেন, আর কোনো বউ নিয়ে আমরা কত টানাটানি বললাম না। খেয়াল করেন, এই যে কাশ্মীর ইস্যু দেখাই যাচ্ছে, কাশ্মীরটা কই বলেন তো? এই যে হলুদ রেখা করা, তাই না? কাশ্মীর, এই হচ্ছে কাশ্মীর, ঠিক আছে? তাহলে কাশ্মীর দেখেন, এই দিকে হচ্ছে পাকিস্তান, এদিকে কে? পাকিস্তান, এদিকে কে? ইন্ডিয়া, এদিকে চীন। তাহলে মোটামুটি আমরা বলতে পারি কাশ্মীরটা হচ্ছে এই মোটামুটি 3টা দেশের মাঝামাঝি একটা অবস্থান, তাই না? তাহলে এদিকে পাকিস্তান, এদিকে চীন, এদিকে কি? এই যে এই লেখা আছে না, এই লেখাগুলো, অঞ্চলগুলা, এই লেখাটা, এই অঞ্চলটা শাসন করে কে? পাকিস্তান। লেখা আছে দেখেন, এ অ্যাডমিনিস্ট্রেটেড বাই পাকিস্তান, ক্লেইমড বাই ইন্ডিয়া। যদিও ইন্ডিয়া চায়, তারপরে এই লেখাটা, এইটা কে শাসন করে? পাকিস্তান। বি লেখা, যে এই অঞ্চলগুলো বি লেখা, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটেড বাই ইন্ডিয়া, শাসন করে কে? ইন্ডিয়া। সি লেখা যেগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটেড বাই চায়না, ক্লেইমড বাই ইন্ডিয়া। আমরা যদি দেখি মোটামুটি 3টা দেশের একটা মাঝামাঝি অবস্থানে আছে কে? কাশ্মীর। কাশ্মীরের এগুলো ইস্যুগুলো পড়াইছিলাম আমরা এর আগে, মানে অনেকবারই তো পড়ানো হয়েছে। আমরা একটু যদি সংক্ষেপে বলি ম্যাপটা। আচ্ছা, এই যে দেখেন, এখন ভালোভাবে দেখেন, আমরা তো দাগাই দিছিলাম, এখন একটু দেখেন। এই পাকিস্তান, এই ইন্ডিয়া, এই কে? চায়না, কাশ্মীরটা হচ্ছে এই। এখন আমরা যদি একটু বলি, ধরেন এই ইন্ডিয়া আর হচ্ছে পাকিস্তান, ধরেন একই রাষ্ট্র, আমরা ধরে নিলাম দুইটা কি একই রাষ্ট্র। 47-এর আগ পর্যন্ত কল্পনা করেন, এই পুরোটা আপনি কল্পনা করেন কি 47-এর আগ পর্যন্ত, এই পুরোটা হচ্ছে ভারতবর্ষ ধরে নেন, এই পুরোটা কি ভারতবর্ষ ধরে নেন। হ্যাঁ, বাংলাদেশ আপাতত বাদ দিলাম, আমরা মানকের সিপাই থাক। ইন্ডিয়া যদি এদিকে আছে, তারপর আমরা বাদ দিলাম, ধরেন এই মূল ভূখণ্ড, ঠিক আছে? তাহলে এইটুকু ভারতবর্ষ ধরে নেন। এখন এই ভারতবর্ষ ভাগ হইলো কত? 47-এ। ওই যে বললাম 2 নেশনস থিওরির ভিত্তিতে। এখন ব্রিটেন যে ভাগ করে দিয়েছে, যে এই অংশটা মুসলমান, তাহলে এটা মুসলমান, ঠিক আছে না? আর এটা হিন্দু। বাংলাদেশ হচ্ছে মুসলমান, এই জন্য এইটারে পাকিস্তানের সাথে দিচ্ছে। এই অংশ আবার হিন্দু, এটা কার সাথে দিছে? ভারতের সাথেই দিছে। ব্যাপারটা হিন্দু আর মুসলমানের ভিত্তিতে ভাগ করছে না? এখন এই কাশ্মীরেও কি ছিল? মুসলমানও ছিল, হিন্দুও ছিল। ব্রিটেনের উচিত ছিল যে অংশে মুসলমান বেশি, সেই অংশটা পাকিস্তানের সাথে দেয়া, অথবা ছড়ানো ছিটানো থাকলে এটা একটা সিস্টেমেটিক ওয়েতে দেয়া। পাকিস্তানের সাথে কিছু অংশ দেয়া মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটা, আর ভারতের সাথে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটা দেয়া ছিল। তো ব্রিটেন এইটার ভাগ করে দিল, এই ভাগ করে দিল, এই পাকিস্তান এই ভারত কত সালে? 47-এ ভাগ করে দিল। কিন্তু এই কাশ্মীরটারে ভাগ করলো না। বললো কি? বললো কাশ্মীরের ডিসিশন কাশ্মীরের জনগণ নিবে। কাশ্মীরের ডিসিশন কাশ্মীরের একটা কাউ কিন্তু বাজাই দিতেছে। এক তো কাউর বাজাই দিছে, হ্যাঁ এই মানকের সিপাই এটা ঢুকে দিছে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া, এদিকে ইন্ডিয়া। মানকের সিপাই কে? এক কাউ তো এখানে বাজাইছে, এটা বাদ দিলাম আমরা। এনে একটা কারো বাজাইতেছে কি, যে কাশ্মীরের জনগণ কাশ্মীরের ডিসিশন নেবে যে এরা পাকিস্তানের সাথে যাবে নাকি ভারতের সাথে যাবে। বুঝেন? ওকে, তাহলে পাকিস্তানের সাথে যাবে নাকি ভারতের সাথে যাবে। এখন দেখেন, কাশ্মীরে 3 শ্রেণীর লোক বাইরে হয়ে গেছে। যারা মুসলমান এরা বলতেছে আমরা পাকিস্তানের সাথে যাব, যারা হিন্দু এরা বলতেছে আমরা ভারতের সাথে যাব, আর যারা অন্যান্য ধর্মের এরা বলতেছে আমরা কোনো দলে যাব না, আমরা স্বাধীন থাকবো। আমরা কি থাকবো? স্বাধীন দেশ থাকবো। এরপরে কি হইলো? ওই সময় রাজা ছিল হরি সিং। কাশ্মীরের রাজা কে ছিল? হরি সিং। হরি সিং তো হিন্দু। হরি সিং এর বিরুদ্ধে যখন তীব্র আন্দোলন জমাই দিল 3 পার্টি, মানে 3 দলই, মুসলমানরা পাকিস্তানের পক্ষে, হিন্দুরা ভারতের পক্ষে, আর অন্যান্যরা স্বাধীনতার পক্ষে। 3 দলই আন্দোলন করতেছে কার বিপক্ষে? হরি সিং এর বিপক্ষে। হরি সিং পালাই গেল কই? ইন্ডিয়া। পালাই তো ইন্ডিয়াই যাই। ভারতে আইসা ভারতের সাথে একটু চুক্তি মুক্তি করলো, বুংবাং আর নিজের স্বার্থগুলো নিল, বললো যে তোমরা যাই কি করো, দখল করে নাও। এবার ভারত গেল দখল করতে, কারে? কাশ্মীরে দখল করতে গেল। তাহলে এদিকে পাকিস্তান আছে, এদিকে ইন্ডিয়া আছে, এদিকে কে আছে? চীন আছে। এখন এই কাশ্মীরে দখল করতে গেল কে? ভারত। এই ভারতের সেনাবাহিনী এখানে ঢুকলো, তাহলে পাকিস্তান কি বসে থাকবে বলেন? পাকিস্তানের সেনাবাহিনী গেল, তোরা আসছে আমরা বসে থাকবো?
দেখেন দুইটাতে স্বাধীন হয়েছিল কত সালে? আগস্ট মাসে না? পাকিস্তান 14ই আগস্ট, ভারত 15ই আগস্ট। এই অক্টোবরে যুদ্ধটা শুরু হয়ে গেছে কাশ্মীরকে দখলকে কেন্দ্র করে, 2 মাসের ব্যবধানে যুদ্ধ হইলো। যুদ্ধে এই পাকিস্তান দখল করলো এই অংশ, মানে মোটামুটি এইটুকু, আর ম্যাক্সিমাম দখল করে নিল কে? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া বেশি দখল করলো। চীন এখনো কাশ্মীর ইস্যুতে আসে নাই, এই আসছে অনেক পরে। তো পাকিস্তান তার অল্প একটু জায়গা কারে দিল? চীনের গিফট করলো, যে চীন বন্ধ ধরে এইটুকু জায়গা তৈরি দিলাম। এবার চীন এই কাশ্মীর ইস্যুর মধ্যে এন্ট্রি মারলো, বললো যে আমার তো এইটুকু জায়গায় হয় না, আমার তো আরো জায়গা লাগবে, ঠিক আছে না? পাকিস্তান বললো তাহলে আমি তো তোরে গিফট করছি, যে গিফট করে না তারা যাইদার। আবার চায়না এসে ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগাই দিল, কাশ্মীর নিয়ে দখল করে নিল কিছু জায়গা। হ্যাঁ 62-তে। এরপর দেখেন 65-তে আবার পাকিস্তান চীনের সহযোগিতা যুদ্ধ করে আরেকটু রিকভারি করলো। তারপরও বেশি পরিমাণ কার দখলে? ভারতের নিয়ন্ত্রণেই বেশিরভাগ। ওই সংক্ষেপে চেষ্টা করলাম, মানে সংক্ষেপে শেষ করলাম। আমরা যদি লিখি বর্তমানে লিখেন কাশ্মীর না, আফগানিস্তান আসেনি। আফগানিস্তান ব্রিটেন সাম্রাজ্যের সরাসরি অধীনে ছিল না। আমরা ভারতবর্ষকে যেভাবে দেখি ওটা তো এবার সেভাবে দেখি না। কি যেন লিখবেন? লেখেন কাশ্মীর ইস্যুটা লিখছিলেন না? লেখেন 2-3 মিনিটে আমরা শেষ করব। বর্তমানে কাশ্মীর 3টি দেশের নিয়ন্ত্রণে আছে। কয়টি দেশের? বর্তমানে কাশ্মীর 3টি দেশের নিয়ন্ত্রণে আছে। 3টি দেশের নিয়ন্ত্রণে। বর্তমানে কাশ্মীর 3টি দেশের নিয়ন্ত্রণে আছে। কোন অংশ কার নিয়ন্ত্রণে? এই যে জম্মু কাশ্মীর, লাদাখ, সিয়াচেন হিমবাহ, এগুলো কার নিয়ন্ত্রণে আছে? না, এগুলো ভারতের। এগুলো কার নিয়ন্ত্রণে? যদিও লাদাখ নিয়ে চীনের সাথে দ্বন্দ্ব আছে, ভারতের নিয়ন্ত্রণে আছে। মোট কয় পার্সেন্ট? 43%। ভারতের নিয়ন্ত্রণে কয় পার্সেন্ট? 43%। আচ্ছা, আজাদ কাশ্মীর। কি কাশ্মীর? আজাদ কাশ্মীর, গিলগিট আর হচ্ছে বালতিস্তান কার নিয়ন্ত্রণে আছে? পাকিস্তানের নিয়ন্ত্রণে। পাকিস্তানের নিয়ন্ত্রণে আছে কয় পার্সেন্ট? মোট 37। মোট কয় পার্সেন্ট? তাহলে 43 আর 37 কত হয়? 80। আর বাকি অঞ্চলটা অর্থাৎ ট্রান্স কারাকোরাম, পাকিস্তান যেটুকু গিফট করছিল না সেটার নাম হচ্ছে ট্রান্স কারাকোরাম। আমরা জানি কারাকোরাম পর্বতশ্রেণীতে আছে গডিন অস্টিন। ট্রান্স কারাকোরাম। এরপর আছে আকসাই চীন, যেগুলো ভারতের কাছ থেকে দখল করছিল। আকসাই চীন কার নিয়ন্ত্রণে? পাকিস্তানের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? পাকিস্তান, চীনের নিয়ন্ত্রণে। পাকিস্তান আমরা লিখছি না, চীনের নিয়ন্ত্রণে। কয় পার্সেন্ট? 20%। 8:30 আবার ক্লাস আছে, 8:30 বাজে, ওই তো শেষ করে দেবো। চীনের নিয়ন্ত্রণে কয় পার্সেন্ট? মোট 20%। এটা নিয়ে আপনাদের কয়টা ক্লাস? 4টা ক্লাস চলে, আর একটা হইলে 5টা হবে আর কি। আমার 5টা হবে শেষ বয়সে না, সাইডে দিব, সাইডে দিতেছি সব। ট্রান্স কারাকোরাম, আকসাই চীন, চীনের নিয়ন্ত্রণ। চীনের সঙ্গে কি পাকিস্তান যুদ্ধ করে যেটা গিফট করছেন সেটা নিয়ে নিছে? গিফট কর, আপনারা গিফট করলে আপনি নেবেন না? না মানে বলতেছি যে যুদ্ধ তো করছে আবার কাশ্মীরেরই কিছু অংশের জন্য, তাহলে যেটা হচ্ছে পাকিস্তান দিয়ে দিছিল সেটা কি আবার ব্যাক নিছে? না, গিফট করছে, এটা থাইকেই গেছে, ভালোবাসা দিছে কথা। বন্ধুরে গিফট করবে না? বন্ধুরা, আপনি যে আজকে মিষ্টি খাইলেন আমাদেরকে, ভালোবেসে খাওয়াইছেন না? তো ট্রান্স কারাকোরাম, আকসাই চীন, চীনের নিয়ন্ত্রণে। ঠিক আছে, এখন খেয়াল করেন 2টা অংশ ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে জম্মু আর আজাদ। এই যে জম্মু, হিন্দু নাম না, তার মানে ভারতের নিয়ন্ত্রণ, হিন্দু দেশ। আজাদ মুসলিম নাম, তার পাকিস্তান মুসলিম দেশের নিয়ন্ত্রণ। এই 2টা ভালো করে মনে রাখেন। পাকিস্তানের চীনের উচিত মোটামুটি দখল করে নেওয়া ভারতের অংশ।
স্যার এই যে সমুদ্রের সীমা থেকে আপনার যে কারাকোরা যে হাইটটা কত স্যার অনেক কিছু স্যার হ্যাঁ অনেক কিছু কারা বলে একটা লেভেলে আছে আর কি, এই খেলার আর কি এই ভারতের পদে পড়ে না আর কি, পদ ছাড়া। ঠিক আছে এই পর্যন্ত থাকুক, ক্লাস আছে তো 8:30টায়। ভালো থাকেন তাহলে। আপনি পরীক্ষা আছে? পরীক্ষা টরীক্ষা আছে? হুম? না না আমি লাইভটা শেষ করি। ভাই শখ ভাই শেষ আসবে? স্যার আসবে? ওকে হোয়াটএভার, তাহলে ভালো থাকেন আপনারা নাকি? তোমার এসি চালাও, ঠান্ডা লাগে। তোমার এসি চালাও, তার মানে তোমরা তো কি পরিমাণে যে হট আছো আমি তো এটাই চিন্তা করি। হ্যাঁ দেখছো এরা এসি চালায় ক্লাসরুমে। আচ্ছা ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, ক্লাসটা কেমন লাগলো। যারা আমাদের অনলাইনে আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। এই এসিটা বন্ধ করো। যারা ক্লাসটা এতক্ষণ করলেন একটু কমেন্টের মাধ্যমে জানান যে ক্লাসটা কেমন। এই কথা কম, একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের সামনে 30 তারিখ কিন্তু আমাদের 30 তারিখ কিন্তু বিশেষ পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। আমরা আগে বলেছিলাম 30 তারিখে কিন্তু পরীক্ষা হবে, 30 তারিখই কিন্তু এই মাসের আমাদের বিশেষ পরীক্ষা। সুতরাং বিশেষ পরীক্ষা 30 তারিখে এর জন্য আর কোনো কারণ নেই, মনে থাকবে তো? ওকে। আর আমাদের যারা বিশেষ 51তম বিশেষ কোর্সে যারা ভর্তি হবেন তারা আমাদের হটলাইন নাম্বারে কল করবেন। আর যারা নিবন্ধন কোর্সে ভর্তি হবেন তারাও কল করতে পারেন। নিবন্ধন আমাদের আমরা জানি 1,02,000-এর মতো নিবন্ধনের সার্কুলার আসবে, 1,02,000। সুতরাং 1,02,000-এর ভিতরে যেন আমরা আপনার নামটা রাখতে পারেন, এজন্য আমরা আগাম প্রস্তুতি নিতে থাকবো। যারা ভালো পারি, যারা ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করেছি তাদের দরকার নেই, যারা জেনারেল পার্টও ভালো পায় তাদের দরকার নেই। কাদের দরকার? যারা জেনারেল পার্টে দুর্বল এবং যারা নিজ সাবজেক্টে দুর্বল, অর্থাৎ নিজ সাবজেক্টে অনার্স কমপ্লিট করছেন অথচ নিজ সাবজেক্টের সম্পর্কে তেমন কোনো ধারণা তেমন একটা নেই, অর্থাৎ যখন পরীক্ষা ছিল তখন আপনি পরীক্ষার হলে গিয়ে নোট খাতা হ্যান্ড নোট পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছেন, এরকম জনসংখ্যার যারা আছেন তারা আমাদের জব মেডিসিনের সাথে যোগাযোগ করবেন। কথা ক্লিয়ার? ওকে, কি সুন্দর সাজে। হ্যাঁ ক্লিয়ার 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 স্যার। ক্লাসটি অনেক জুস হয়েছে, জুস। ক্লাসটি অনেক জুস হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসল কথা জিকে জানা দরকার, ধারণা না থাকলে হয় না। একটা জিনিস কি, আমি যেমন আমার নাসির স্যার আমাকে যদি বলো যে আমি কাশ্মীর ইস্যুটা আমি পড়াবো, আমি কিন্তু পারবো না। আমি পারবো শুধু বানান ভুল ধরতে, তাই না? কেন এখন এই সাবজেক্টে তো পড়াশোনা করতে। এখন দেখেন আমাদের সবুজ স্যার উনি পড়াশোনায় করেছেন ঢাকা ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টে, তার সাবজেক্ট কি? আন্তর্জাতিক সম্পর্ক। এখন এই সাবজেক্টে তাও আবার পড়াশোনা করছে কোথায়? বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে। তা সে যদি এইসব জিনিস যদি না বুঝে তা আমি বুঝবো? আমি তো বুঝবো না। এই জন্য তার কাছ থেকে আপনার জিনিসটা আসলে জানলেন, এই জিনিসটা জানার অনেক উপকারিতা আছে। আপনাকে বিশেষ ভাইবে বোর্ডে, প্রাইমারি ভাইবে বোর্ডে আপনাকে কিন্তু এরকম একটা সুন্দর ভাইবে বোর্ডে দেখবেন একটা সুন্দর একটা কি থাকে, এবার একটা মানচিত্র থাকে। এরপর এখান থেকে দেখাই যাচ্ছে, আপনি একটু মানচিত্র থেকে বের করেন তো চিকেন নেকটা কোথায় অবস্থিত, সুন্দর মতো বের করতে হবে। আপনি বলছেন আচ্ছা ভেনজুয়েলার প্রেসিডেন্টকে যে একদম কি করছে, তুলে নিয়ে গেল তার স্ত্রীকে, আচ্ছা সেই কোন ভবন থেকে তুলে একটু ভেনজুয়েলার সেই এটা শহরটার নাম বলেন তো, একদম যে একটু বের করে দেখান তো, একদম সুন্দর মতো আপনার কিন্তু ম্যাপ থেকে বের করে দেখাতে হয়। তো এই জন্য বললাম যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা হলো আন্তর্জাতিক রিলেটেড। তো স্যারের ক্লাসটা অনেক ভালোই হলো, ক্লাসটা আমি কিছুক্ষণ ফলো করতেছিলাম, ক্লাসটা মজাই ছিল ভিতরে। আসলে জিকে আসলে একটা মজার সাবজেক্ট, মজার সাবজেক্ট, কিন্তু মজার মতো যদি না পড়ানো যায় তাহলে সেটা আর মজা হয় না। ওকে স্যার, এটা তো নিয়োগ ওখানে যত সব লেখা ছিল নাজির স্যার মানে আনন্দ, ওরে আমি আবার আনন্দ কোথায়। যাই হোক অনেক ভালো লাগবে, এরকম আমরা ক্লাস আমরা করতে থাকবো, ঠিক আছে? আমরা ক্লাস করতে থাকবো। আমরা বিশেষ পরীক্ষা 30 তারিখ ভালো করে দিব। আর যারা 51তম বিশেষ এর প্রস্তুতি নেবেন তারা আমাদের হটলাইন নাম্বারে আপনারা কল করবেন। ওকে, হটলাইন নাম্বারে কল করলে আপনি বিস্তারিত জানতে পারবেন। তাহলে 51তম বিসিএস এটা যাদের টার্গেট তাদের অনলাইনে মাত্র 4,000 টাকা, ঠিক আছে? আর অফলাইন ফিটা আলাদা, যে কোনো শাখা আমাদের বাংলাদেশ ভর্তি হতে পারবেন। আর প্রাইমারি নিবন্ধনে প্রাইমারি না, শুধু নিবন্ধন 19তম নিবন্ধনে যারা যুক্ত হতে চান তারা সাবজেক্টিভে যদি কাঁচা হন, সাবজেক্টিভে যদি ভর্তি হন তাহলে আপনি 1,650 টাকা একদম হ্যান্ড নোট সহ ভর্তি হতে পারবেন। আর যদি জেনারেল পার্ট 19তম নিবন্ধন জেনারেলে যদি ভর্তি হন আপনি 4টা সাবজেক্টের কোর্সে,
তাহলে আপনি ভর্তি হতে পারবেন 1250 টাকা। এটাও একদম বইসহ চলতেছে তো। হ্যাঁ, নোট সহ। তোমার সাবজেক্ট কি? এই যে সবকিছু দিনে হয়, আবার কিছু রাতেও হয়, এটাই তো নিয়ম, বুঝছেন না? ওটার কোনো নিয়ম নাই, ওটা হলো ক্লাসরুম ফাঁকা অনুযায়ী ক্লাস হবে। ওকে, আচ্ছা, হটলাইন নাম্বারটা আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে। বিস্তারিত আরো আপনার সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত আপনার হটলাইন নাম্বার থেকে জেনে নেবেন। 01901 এরকম আপনারা চাইলে 02030405 এরকম নাম্বার কত, এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার, টাকা পয়সা কাটবে না কিছু। আগাম প্রস্তুতি যাদের দরকার তারা এই নম্বরে কল দিবেন। আর গুগল ফর্মটা আছে, গুগল ফর্মটা পূরণ করে দিতে পারেন, বুঝছেন? গুগল ফর্মটা পূরণ করে দিলে আপনি চাইলে এখান থেকে আপনি ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার আগামীকাল ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।